তাতে করে আমাদের যে একটা প্রবলেম যেটা দুই পাশ থেকে আমাদের হচ্ছে, আপনাদের ওখানেও নেটওয়ার্ক, আমি যে খোঁজ নিলাম একটু আগে, ওইদিকেও নেটওয়ার্কের বাফারিং, ওখানেও আপনাদের প্রবলেম, এদিকেও হচ্ছে প্রবলেম, যেহেতু আমাদের ওয়েদারটা ভালো না। ঠিক আছে, তো কার প্রবলেম সেটা না খুঁজে আমরা চেষ্টা করি অল্টারনেট সলিউশন বের করে দেওয়ার। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে ইয়েটা দিয়ে দিচ্ছি, যদি এখান থেকে শুনতে কারো প্রবলেম ওখান থেকে শুনবে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অস্থির হয়ে না এত, ঠিক আছে? লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই যে অলরেডি একজন হচ্ছে দিয়ে দিছে, ওই যে লিখছে যে কথা, আমি তারপর দিচ্ছি, দাঁড়ান, লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি সবাইকে। জি, ওইখানে অলরেডি একজন শেয়ার করেছে, যাদের হচ্ছে এখান থেকে শুনতে প্রবলেম হবে তারা ওখান থেকে শুনবেন, ঠিক আছে? আর যদি দেখেন যে প্রবলেম সলভ হয়ে গেছে, তাহলে সব আপনি আবার হচ্ছে একদম এক জায়গা থেকে শুনবেন আর কি, মানে জুম থেকে কানেক্ট হবেন, যেহেতু আপনার ক্লাস ওয়ার্ক গুলো দেখাবেন। ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা অলরেডি ডিসকাস করছিলাম, আমরা অলরেডি বলছিলাম যে আমাদের ভ্যানিটি ম্যাট্রিক্স যেটা, সরি, কি পারফরমেন্স ইন্ডিকেটর যেটা, সেটা অলরেডি আমরা বলেছি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন কথার কথা আমাদের এটা হতে পারে কোনো প্রজেক্টে, বা আমাদের হতে পারে এটা কোনো আমাদের লাইক কি বলা যেতে পারে, আমাদের কোনো কাজে বা আমাদের জবে, আমাদের কোনো মানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো কাজ পেয়েছি বা প্রজেক্ট ওয়ার্ক পেয়েছি, সবকিছুতেই কিন্তু কি থাকে, একটা পারফরমেন্স ইন্ডিকেটর থাকে, অর্থাৎ আপনার কাজটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, না কোন অবস্থায় আছে সেটা বোঝার জন্য, আপনার কাজটা কি হচ্ছে অন প্রোগ্রেস আছে নাকি কোনো অংশকে ল্যাগিং অবস্থায় আছে, সেটা বোঝার জন্য কিন্তু কি দরকার, আমাদের এই কি পারফরমেন্স ইন্ডিকেটর সেট করা প্রয়োজন। ওকে, ভ্যানিটি ম্যাট্রিকটা নিয়ে গত ক্লাসে আপনাদের দিয়েছিলাম, আমাকে দুইজন প্রশ্ন করেছিলেন, ঠিক আছে? তখন অল্প একটু বলেছি, আজকে একটু বলে দিই, বুঝতে সুবিধা হবে। কথার কথা, ফর এক্সাম্পল, আপনি যখন কোনো অনলাইনে যখন কোনো ক্যাম্পেইন করবেন বা কোনো কাজ করবেন, একটা সার্টেন টাইমে কি হবে, আপনার প্রচুর কি লাইক কমেন্টস এবং প্রচুর পরিমাণে হচ্ছে আপনার পেজে এসে আপনার ফলোয়ার বার্তা বাড়া শুরু করবে এবং অনেক ভালো একটা পর্যায়ে চলে যাবে। এখন অনেক সময় যেটা হয়, অনেকের পেজে লাইক কমেন্টস অনেক কিছু থাকে, তারপরেও তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় উনি সেল পায় না। এর রিজনটা হচ্ছে, ম্যাসিভ ভাবে যদি আমি চিন্তা করি, যেমন এই সার্ফেস লেভেল ম্যাট্রিক, অর্থাৎ জিনিসটা দেখতে ভালো লাগে, দেখেন নাম্বারস অর স্ট্যাটিস্টিক্স দ্যাট লুক গুড অন পেপার বাট ডোন্ট কোরিলেট টু ইউর বিজনেস সাকসেস। ব্যাপারটা খেয়াল করে দেখেন, এই লাইনটার মানে এটা, যে আপনি হচ্ছে একটা পেজে অনেক লাইক, অনেক কমেন্ট, অনেক কিছু দেখে আপনি যদি মানে ভেবে বসেন যে আমার পেজে এখন অনেক লাইক কমেন্টস আছে, তার মানে আমি এখন অনেক সেল পাবো, এই চিন্তা ভাবনা যদি আপনি করেন, তাহলে আপনার এই চিন্তা ভাবনাটা কমপ্লিটলি ভুল। এর কারণ হচ্ছে, আপনার যদি সেলসটা, আপনার যে এই যে ট্রাফিক যেটা পাচ্ছেন, যে আপনি এঙ্গেজমেন্ট করতেছেন, আপনি বিভিন্ন রিচ করতেছেন, সেটা যদি পারফেক্টলি বা প্রপার ওয়েতে, সেটা যদি প্রপার ওয়েতে আপনার কি পায় না, যদি কোনো অডিয়েন্সের কাছে গিয়ে সেটা যদি হচ্ছে কি হয় না, ট্রাফিকটা যদি আপনার কনভার্সন যদি না হয়, সেলে যদি কনভার্সন না হয়, তাহলে কি হবে, তাহলে আপনি অ্যাকচুয়ালি বিজনেস সাকসেসটা পাবেন। এটা খুব স্বাভাবিক, আপনি আপনার পেজ থেকে যদি সেল না পান, আপনার পেজ থেকে যদি দিন শেষে কি, আমাদের তো সেলটাই ইম্পর্টেন্ট, বা আমাদের কি আর্ন করাটাই কি দিন শেষে আমাদের অনেক বেশি ভাইটাল। তো আপনি অনেক লাইক কমেন্টস গেইন করে বসে আছেন, বাট আপনি আর্নিং এর জায়গাটায় আপনি আর পাচ্ছেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই আপনার যে গোলগুলো থাকবে,
বাট আপনার যে টার্গেট গুলো থাকবে সেটাকে কি করতে হবে, আপনার অ্যাকশনেবল করতে হবে। অর্থাৎ এখানে আমরা যেটা বলেছিলাম যে আমাদের ভ্যানিটি ম্যাট্রিকটাকে অ্যাকশনেবল ম্যাট্রিকে কনভার্ট করতে হবে। অর্থাৎ আপনি মনে করেন কথার কথা, ফর এক্সাম্পল যে আপনার যে লাইক কমেন্ট শেয়ার যেটা আসতেছে সেটাকে আপনি কিভাবে কনভার্সনে আনবেন, সেই জিনিসগুলো ভ্যানিটি ম্যাট্রিক আপনাকে ডিসাইড করে। এবং আরো অনেকগুলো ম্যাট্রিক আছে এরকম ভ্যানিটি ম্যাট্রিকের মধ্যে। আপনাদেরকে আমি একটা লিঙ্ক প্রোভাইড করেছিলাম গত ক্লাসে, তার আগের ক্লাসেও দেওয়া হয়েছিল। তো যারা লিঙ্কটা পাননি এটা পরে ক্লাসের শেষে আমাদের যারা আছে তাদের কাছ থেকে নিয়ে নিন, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বিজনেস, রিমেম্বার ইউর বিজনেস গোল। আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম আমাদের যে কোনো বিজনেসে কি দরকার, আমরা কতগুলো গোল সেট করি। আমরা স্মার্ট গোল যেটা সেটা অলরেডি আলোচনা করেছিলাম আমাদের লাস্ট ক্লাসে। তো আমাদের প্রত্যেকের জন্য কি দরকার, আপনি যখন কোনো বিজনেস করবেন বা কোনো কাজ করবেন আপনাকে অবভিয়াসলি কিছু গোল আপনাকে সেট করতে হবে। আপনাকে একটা গোল সেট করতে হবে, না হলে আপনার কি হবে, আপনি যদি গোল সেট না করেন তাহলে হচ্ছে আপনি কোনোভাবেই কি আপনার যে টার্গেট যেটা আছে সেটা আপনি কি করতে পারবেন না, গেইন করতে পারবেন না। ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে অবভিয়াসলি একটা গোল সেট করতে হবে। গোল সেট করে তারপর হচ্ছে আপনাকে ওই অনুযায়ী আগাতে হবে। আর না হলে যেটা হবে যে আপনি আপনার জায়গা থেকে আপনার যে টার্গেট আছে বা আপনার যে স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করেছেন সেই স্ট্র্যাটেজি কি আপনি অবশ্যই কোনোভাবেই হচ্ছে সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। এবং আপনার কখনোই সাকসেসের যে মুখ সেটা আপনি কখনো সাকসেসফুল যেটাকে বলে সেটা আপনি কখনো হতে পারবেন না। ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে অবভিয়াসলি আমাদের যে বিজনেস যে গোল আছে, স্ট্র্যাটেজি আমরা যখন প্ল্যানিং করবো তখন আমাদের কিছু গোল থাকে। আপনার যে ক্লায়েন্ট আছে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করবে, তখন কিন্তু উনি বলবে যে আমার বিজনেসটা এমন, আমি কিন্তু এরকম চাই, আমাকে এরকম করতে হবে। তো ওনার কিন্তু একটা বিজনেস গোল আছে। আপনি যখন ওনাকে সার্ভিস প্রোভাইড করবেন তখন আপনারও কি কিছু গোল থাকবে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এরপরে যদি খেয়াল করি আমরা সেটা হচ্ছে আমাদের রিচ, এঙ্গেজমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং রিটেনশন এন্ড লয়ালিটি। এই চারটা জিনিস হচ্ছে আমাদের কি সোশ্যাল মিডিয়াতে কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটাকে আমরা কেপিআই বলে থাকি। আমাদের কেপিআই তে এই চারটা জিনিস খুবই ভাইটাল। যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করবেন, স্ট্র্যাটেজি সেট করবেন এবং যখন আপনি এটা নিয়ে যখন বলা যেতে পারে যে আপনি বিভিন্ন রকমের আপনার যে স্ট্র্যাটেজি সেট করবেন, কাজ করবেন, সেই সময় আপনার এই জিনিসগুলোর প্রতিটা ইন্ডিভিজুয়াল কিছু কেপিআই আছে। তবে একদম মোটা দাগে যদি বলি যে রিচ, এঙ্গেজমেন্ট, আরওআই এবং রিটেনশন এন্ড লয়ালিটি, এই চারটা জিনিস খুবই ভাইটাল যে কোনো প্রমোশনের জন্য, যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, এটাকে কি বলে ম্যাস লেভেলে যদি চান আপনি আপনার যে সাকসেস যেটা সেটা গেইন করতে। ঠিক আছে? আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের রিচের ব্যাপারটা যেটা সেটাকে বলা হয়েছে অনেকটা এভাবে। রিচটা আপনারা অলরেডি সবাই জানেন, আপনি হয়তো ফেসবুকে এটা জিনিস পোস্ট করেছেন। ঠিক আছে? এটা পোস্ট করার পরে সেটা কতগুলা মানুষের কাছে পৌঁছালো, কতগুলা মানুষ সেটা মনে করেন তার কাছে গেলো, সেটা ভিউ করলো। ঠিক আছে? সেটার মাধ্যমে কি সেটাকে রিচ বলা হয়। ওকে, তো আমরা রিচের কিছু কেপিআই বা বৈশিষ্ট্য দেখবো। আমরা যদি সবাই খেয়াল করি যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ফলোয়ার কাউন্ট, ইমপ্রেশন, মেনশন, শেয়ার অফ ভয়েস, অনেকগুলো জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে কেপিআই এর মধ্যে এগুলো কেন আসলো এবং কিভাবে আসলো, ফলোয়ার কাউন্টটা কেন ইম্পর্টেন্ট, আপনার যখন হচ্ছে আপনার কি হবে, হাউ মেনি ইন্ডিভিজুয়াল ফলো ইউর সোশ্যাল চ্যানেল, অর্থাৎ কতজন মানুষ ইন্ডিভিজুয়ালি, নট ফেক আইডি থেকে বা কোনো আননেসেসারি কোনো জিনিস থেকে, অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল কয়জন হচ্ছে আপনার এই সোশ্যাল চ্যানেলটাকে ফলো করে, এটা কিন্তু আপনার কেপিআই এর জন্য, রিচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি কেউ কোনো কাজ দেয় অনলাইন মার্কেট প্লেসে, যে আমাকে আপনাকে বললো যে আমাকে একটা কাজ করে দেন, আমাকে অনলাইন আমার পেজটার জন্য রিচ বাড়ায় দেন, এরকম অনেক কাজ আপনি পেতে পারেন। হয়তো কেউ বলবে আমার পেজে ইমপ্রেশন বাড়ায় দেওয়ার ব্যবস্থা করে, কেউ বলে মেনশনের পরিমাণটা বাড়ায় দেয়, কারণ ওনার বিজনেসে ওনার গোলে হয়তো এই জিনিসটা হয়তো ল্যাক আছে। এই জন্য কি করেছে উনি, আপনাকে হায়ার করেছে ওই জায়গাটা মেকশিওর করার জন্য, ওই জায়গাটাকে কি উনি বুস্ট আপ করার জন্য। তারপর দেখেন শেয়ার অফ ভয়েস, ওনার হয়তো কোনো কারণে এই জায়গাটায় হয়তো উনি ল্যাকিং আছে। ঠিক আছে? সো এই জন্য আপনাকে কি করলো, আপনাকে হায়ার করলো ওই জিনিসটাকে আপনাকে কভার করে দেওয়ার জন্য। সো আমরা যদি খেয়াল করে দেখি ফলোয়ার কাউন্টে, হাউ মেনি ইন্ডিভিজুয়ালস ফলো ইউর সোশ্যাল চ্যানেল, আমরা অলরেডি বললাম। ইমপ্রেশন, হাউ অফেন ইউর কন্টেন্ট ইজ ভিউড, আপনার যে কন্টেন্টটা সেটা কতজন মানুষ হচ্ছে দেখতেছে এবং আপনার কন্টেন্টে কতজন মানুষ হচ্ছে ভিউ করতেছে, এটাও কিন্তু কি ইমপ্রেশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর আমরা মেনশন দেখতে পাচ্ছি যে আপনার যে নাম, আপনার যে ব্র্যান্ড বা আপনার যেটা সেটা কতজন হচ্ছে বিভিন্ন জায়গায় মেনশন করতেছে তাদের এই জায়গাটাতে। ঠিক আছে? আপনার নামটা, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে অ্যাক্রস দ্য সোশ্যাল চ্যানেলস। কথার কথা, আপনার যে হচ্ছে ফর এক্সাম্পল আপনি একটা কাজ করছেন, আপনি হয়তো ধরলাম যে আপনি এটা খুব মোটামুটি লেভেল একটা জায়ান্ট কোম্পানি, তো আপনাকে কতগুলো মানুষ বিভিন্ন জায়গায় মেনশন করতেছে। এই মেনশন থেকেও কিন্তু আপনার যে রিচ এটা কিন্তু বাড়াই দিতে আপনাকে অনেক সাহায্য করে, কারণ অনেক জায়গায় আপনাকে মেনশন করতেছে। তো অবভিয়াসলি এটা দেখে অনেকে ক্লিক করবে, কেউ হয়তো এটার ভিতরে ঢুকবে, আপনার পেজে ঢুকবে মেনশন দেখে, হয়তো কেউ এখানে ফলো করে যেতে পারে, কেউ হচ্ছে আপনার আদার্স যে পোস্ট করে সেগুলো হয়তো দেখতে পারে, দুই একটা হয়তো লাইক কমেন্ট শেয়ার করতেও পারে। তো এই জায়গা থেকেও কি আপনার একটা রিচ আসার পসিবিলিটি আপনার চলে আসে। শেয়ার অফ ভয়েস সেটা অলরেডি বললাম যে হাউ মেনি পিপল আর টকিং অ্যাবাউট ইউর ব্র্যান্ড এন্ড ভার্সেস ইউর কম্পিটিশন, অর্থাৎ আপনার সাথে অন্যদের যে কম্পিটিশন তুলনা, সেটাও কিন্তু হচ্ছে শেয়ার অফ ভয়েস যেটা সেটার মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ আপনি একটা কন্টেন্ট বানালেন বা আপনি এটা কিছু করলেন, সেটা কি পরিমাণ মানুষ হচ্ছে শেয়ার করতেছে এবং কি পরিমাণ মানুষ হচ্ছে সেটা নিয়ে কম্পিটিটিভ ব্যাপারটা ফিল করা যায়। যেমন আপনার একটা প্রোডাক্ট আছে, আরেকজনের হয়তো প্রোডাক্ট আছে, বাট আপনার পেজ থেকে বা আপনার যে ব্র্যান্ড যে শেয়ার যে ভয়েসটা আছে সেটা অনেক বেশি। আপনি এটা কোনো অ্যাক্টিভিটি করলে সবচেয়ে বেশি শেয়ার হয় অন্যদের চেয়ে। ঠিক আছে? তো এটার মাধ্যমে কিন্তু একটা কম্পিটিশন বোঝা যায়।
এঙ্গেজমেন্টে যদি আসি, এঙ্গেজমেন্টটা হচ্ছে একটা এরকম, আপনি যখন হচ্ছে রিচ করলেন, রিচ করার পরে, রিচের পরে আপনি যখন হচ্ছে কথার কথা আপনি সেখান থেকে লাইক আপনার কিছু মানুষ সেটা দেখলো, দেখার পর সে লাইক করলো, কেউ কমেন্টস করলো, কেউ সেটা শেয়ার করলো, এই জায়গাগুলো থেকেও কিন্তু আপনি যখন প্রপারলি এই বিষয়গুলো যখন ঘটে তখন আমরা সেটাকে কি বলি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে রিয়াকশন প্রোভাইড করা, রিসেন্টলি যেটা আসছে যে আমাদের লাইক, তারপর ওয়াও, তারপর লাভ, কেয়ার, এই এক ধরনের যে জিনিসগুলো আছে এগুলো কি এই সবকিছুই আমার এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। ওকে, এঙ্গেজমেন্টের আমরা যদি কেপিআই গুলো একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইকস এন্ড ফেভারিটস বলতে একটা ব্যাপার আছে। সেটা কি? এটা হচ্ছে হলো কথার কথা আপনার একটা কন্টেন্ট কেউ লাইক করলো, এটার মানে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ একটা কন্টেন্ট কেউ আপনার লাভ রিয়াকশন করলো, এটার মানে যেটা বোঝায় যে আপনার কন্টেন্টটাতে কেউ কি আপনার হচ্ছে এখানে পজিটিভ একটা 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 রিয়াকশন সেখানে শেয়ার করেছে, অথবা কেউ যদি আপনার কন্টেন্টটা দেখে অ্যাংরি ইমোজি দেয় তার মানে কি এটা নেগেটিভ ইমপ্রেশন এখান থেকে শেয়ার করেছে। তো আমরা কিন্তু অনায়াসে বুঝতে পারতেছি যে আমাদের লাইক আর ফেভারিটস এটা থেকেও কি আমরা একটা বেঞ্চমার্ক আমরা তৈরি করতে পারি যে কি পরিমাণ আমার এখান থেকে লাইকটা আসতেছে, সেটা কিন্তু বোঝা যায় আপনার কেপিআই, এঙ্গেজমেন্টের কেপিআই যেটা সেটা থেকে। আচ্ছা, কমেন্টস সেটা যদি খেয়াল করি, ডিরেক্ট এঙ্গেজমেন্ট উইথ ইউর কন্টেন্ট, আপনার যে কন্টেন্টটা সেটার সাথে মানুষ কতটুকু ডিরেক্ট এঙ্গেজ হয় সেটা বোঝার জন্য কমেন্টটাই সবচেয়ে বেশি ভাইটাল কাজ করে। কারণ অনেক সময় হয়তো আপনি একটা প্রোডাক্টের ছবি দিলেন, ওখানে হয়তো প্রোডাক্টের দামটা লেখা আছে, ঠিক আছে, এখন হয়তো সেটাতে অনেক মানুষ হয়তো ক্লিক করলো, ক্লিক করার পর হয়তো ডাইরেক্ট হয়তো দেখলো, দেখার পর সেখানে হয়তো শেয়ার করলো যে আচ্ছা প্রোডাক্টের দাম কত বা এটা প্রাইস কত বা কি আসে বিষয়, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু আপনার কি একটা এঙ্গেজমেন্ট আপনার গেইন করা পসিবল। এবং ওখানে অনেক সময় এমন হয়, গতকাল এই এক্সাম্পলটা দিয়েছিলাম, হয়তো আপনার ওখানে কেউ হয়তো একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা করার পরে সেটা হয়তো সে লিখলো প্রাইস কত, আপনি লিখলেন যে চেক ইনবক্স, এরপর সে আপনাকে ইনবক্স করলো, করে প্রোডাক্ট সম্পর্কে ফার্দার জানতে চাইলো, আপনিও শেয়ার করলেন, তখন কি হলো আপনি তখন তার সাথে আরো প্রপারলি এঙ্গেজড হওয়ার আপনার একটা সুযোগ থাকে। আমি গতকাল এক্সাম্পলটা দিয়েছিলাম যে হয়তো আপনি ওনার সাথে হয়তো সে কথা বলছেন, আপনি হয়তো লিখলেন যে হলো প্রোডাক্টের প্রাইস কত, উনি হয়তো লিখছে হচ্ছে সরি, উনি লিখলো প্রোডাক্টের প্রাইস কত, আপনি লিখলেন যে প্রোডাক্টের প্রাইস এত, তখন এভাবে কমেন্ট করা চালাচালি হচ্ছে, রিপ্লাই হচ্ছে, মাঝখান দিয়ে একজন বা দুজন এসে লিখলো যে অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন না, অনলাইন থেকে প্রোডাক্ট কিনলে হচ্ছে অনেক সময় বিভিন্ন ভুল প্রোডাক্ট অনেক সময় চলে আসে বা কোয়ালিটি থাকে না, এটা একজন হয়তো লিখে বসলো, তখনই কিন্তু মনে করেন কি হবে আপনার মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে, তখন আপনি তখন ওই প্রোডাক্টটা কেনার আগে 3 বার বা 4 বার ভাবা শুরু করবেন, যে আপনি ভাবেন আচ্ছা আসলে কি প্রোডাক্ট কি ভালো হবে মন্দ হবে, তখন আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে, আর এই কনফিউশন থেকে কি হবে আপনার সাথে আপনি যখন প্রোডাক্ট বিক্রি করবেন আর যিনি কিনবে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এই জন্য কি হয় যে কমেন্ট করার পর যখন অনেকে রিপ্লাই দেয় যে চেক ইনবক্স, এটা তার একটা ভাইটাল রিজন, যাতে করে হচ্ছে যিনি জানতে চায় তাকে আরো ডিটেলটা জানানো, যিনি জানতে চাচ্ছেন না বা যিনি হচ্ছে শুধুমাত্র একটা বেসিক জানতে চাচ্ছেন তাদের জন্য আমরা নর্মালি এটা পোস্ট করতেছি, জিনিসটা হচ্ছে এই আসে বিষয়। কিন্তু যখন আমরা দেখতেছি কেউ ইন্টারেস্ট ফিল করতেছে, অনেকে যদি বলে যে হাউ মেনি কালার ডু ইউ হ্যাভ দিস টি শার্ট, টি শার্টে যদি বিজনেস হয়ে থাকে আপনি হয়তো সেখানে বলতে পারেন ইনবক্সে চেক করেন, ওখানে আপনি লিখবেন যে চেক ইউর ইনবক্স উই উইল শেয়ার আওয়ার লেটেস্ট কালেকশন দেয়ার। আপনি কি করেন ইনবক্সের মধ্যে যখন উনি আপনাকে হাই দিবে বা আপনার সাথে কমিউনিকেট করার ট্রাই করবে, তখন কি করলেন আপনি আপনার যে প্রোডাক্ট গুলো তখন তাকে আপনি ডিসপ্লে করলেন, দাম কত কি আসে বিষয়ে, কোয়ালিটি কেমন, সেখানে আপনারা কি ডিসকাস করলেন, ঠিক আছে। এতে যেটা হয় আপনি তখন ডিরেক্টলি আপনি কনজিউমারের সাথে কথা বলার সুযোগটা পাচ্ছেন। ওকে, এখানে কোনো মাঝখানে কোনো ব্যারিয়ারটা থাকছে না। শেয়ার এন্ড রিটুইট যেটা বলতেছে, ফেসবুকে যখন আপনি কোনো কিছু শেয়ার করবেন, ঠিক আছে, সরি কোনো কোনো পোস্ট লিখে সেটা আপনি করলেন, সেটা পোস্ট করে দিলেন, তখন কি সেটা শেয়ার হয়ে গেল, ঠিক আছে, আপনি শেয়ারিং করলেন। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে আপনি যদি কোনো সেই পোস্টটাকে এখন আপনি চাচ্ছেন কারো টাইম লাইনে, কারো পেজে বা আপনার নিজের টাইম লাইনে হচ্ছে কি করতে, সেটাকে আপনি শেয়ার করতে, সেটাকে আমরা ফেসবুকের খাতিরে শেয়ার বললো, আমরা যখন টুইটারে কাজ করবো তখন আমরা যখন হচ্ছে আমরা পোস্ট করা বলি ফেসবুকে, আর আমাদের টুইটারে বলা হয় সেটাকে কি টুইট করা, আর আমরা যেটাকে ফেসবুকে বলি শেয়ারিং সেটা টুইটারে বলে টুইট করা, রিটুইট করা। তো এখানে কিন্তু সেটাই লেখাই আছে যে শেয়ারিং এন্ড রিটুইটস। তো খেয়াল করে দেখেন, ডেমনস্ট্রেশন দ্যাট ইউর অডিয়েন্স কেয়ারস এনাফ অ্যাবাউট ইউর কন্টেন্ট টু লেট আদার্স নো অ্যাবাউট ইট। সো আমরা এটা দিয়ে বুঝতে পারলাম যখন আপনার একটা অডিয়েন্স, ওরা যখন অলওয়েজ যখন আপনার কি করবে, আপনার এগুলো যখন অলওয়েজ শেয়ার করবে বা রিটুইট করবে, আমরা নর্মালি কখন কার পোস্ট বা কাদের দিয়ে শেয়ার করি, ছবি শেয়ার করি নর্মালি, যখন দেখা যায় যে কারো একটা কন্টেন্ট খুব ভালো লাগে তখনই তো কি আমাদের সেটা টাইম লাইনে আমরা শেয়ার করে থাকি, আমরা কি করে থাকি শেয়ার করে থাকি, হ্যাঁ শেয়ার করে থাকি। আমরা যদি খেয়াল করে দেখি যে হচ্ছে রেটিং এন্ড রিভিউস, এটা যদি খেয়াল করি ডেমনস্ট্রেশন অফ স্ট্রং এঙ্গেজমেন্ট এন্ড অপশন, আপনার রেটিং এন্ড রিভিউসটাও কিন্তু এঙ্গেজমেন্টের জন্য খুবই ভাইটাল এবং খুবই একটা গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আপনি রিভিউ দিতে চান, রিভিউ সময় কিন্তু আবার অনেক সময় লেখা যায়, হয়তো 5 স্টার দিলেন বা 2 স্টার দিলেন, নিচে কিন্তু আবার একটা কমেন্টও করা যায় ওই জায়গাটাতে। আপনারা যদি কখনো কারো পেজে গিয়ে রেটিং দিয়ে থাকেন, ঠিক আছে, আপনারা দেখতে পারবেন ওখানে কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন স্টার দেওয়ার পাশাপাশি নিচে কিন্তু লেখারও সুযোগ থাকে। আপনার কিন্তু 5 স্টার দিয়ে লিখলেন যে এক্সিলেন্ট, আবার অনেকে 2 স্টার দিয়ে লিখলো এভারেজ, একজন লিখলো 1 স্টার দিয়ে ব্যাড। তো আপনার কিন্তু এখান থেকে একটা সুযোগ আছে। আচ্ছা, এরপরে যদি খেয়াল করি ইনবাউন্ড ওয়েবসাইট লিংক, এটাও খুব গুরুত্বপূর্ণ। ওই যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কিভাবে আমরা একটা কল টু অ্যাকশন বাটন তৈরি করবো, আমাদের একজন দেখিয়েছে, আমরা সবাই দেখেছিলাম যে কল টু অ্যাকশন বাটন তৈরি করা। সো আপনার ওই বাটনের মধ্যে আপনি যে ওয়েবসাইট লিংকটা দিবেন সেটা থ্রুতেও কিন্তু কি একটা এঙ্গেজমেন্ট হওয়া পসিবল, ঠিক আছে।
আচ্ছা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট জিনিসটা কি সেটা যদি একটু চিন্তা করি, যে আপনি আপনার এখানে কি পরিমাণ হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইন বা বাজেট থেকে কি পরিমাণ কি করলেন, আপনার হচ্ছে কি পরিমাণ রিটার্ন আপনার আসলো। আপনি এটা অ্যাড ক্যাম্পেইন করলেন কি জন্য, আপনার হচ্ছে প্রোডাক্টের প্রমোশনের জন্য, সেখান থেকে আপনি কি পরিমাণ কি ডিরেক্ট সেলস রেভিনিউ গেইন করতে পারলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেটা বেশি ভাইটাল সেটা হচ্ছে লিড কনভার্সন, যেটা আমরা এতক্ষণ ধরে বলতেছি, যে আপনি হচ্ছে এই যে ক্যাম্পেইন করলেন, করার পর কি পরিমাণ হচ্ছে কনভার্সনটা আসলো, কি পরিমাণ সেখান থেকে আপনি হচ্ছে কাস্টমার পাইলেন, সেটাও কিন্তু কি খুবই ভাইটাল আপনার এই আরওআই তে। তারপর যেটা সাপোর্ট কস্ট পার 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 হচ্ছে আপনার কাস্টমার, এটাও কিন্তু আমার জন্য খুবই ভাইটাল একটা পার্ট। তবে এখানে সবচেয়ে আমরা মনে রাখবো আপাতত যেটা, সেটা হচ্ছে লিড কনভার্সন, যেটা এটা কিন্তু আমাদের আরওআই এর মেইন, একদম একদম ভাইটাল। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে লাইফ টাইম ভ্যালু। আপনার যে কোনো ক্ষেত্রে আপনি যখন হচ্ছে একটা লাইফ টাইম ভ্যালু যখন আপনি প্রোভাইড করতে পারবেন, এটা অনেক কিছুকে ডিনোট করবে। সেটা এটা হতে পারে এমন যে আপনার হয়তো একটা প্রোডাক্ট সম্পর্কে বা একটা সার্ভিস সম্পর্কে আপনার কোনো ক্লায়েন্ট সে হয়তো অলরেডি অনেক বেশি পরিমাণে এটার ব্যাপারে খুবই হচ্ছে কি ডিভোটেড, এবং সেটার অলরেডি ফ্যান হয়ে গেছে অলমোস্ট, সে কি ওটার অলমোস্ট ফ্যান। এখন এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, আমরা যদি অলওয়েজ তার কাছে যদি এটা যদি হচ্ছে আমরা সেল করতে পারি, অলওয়েজ যদি সে যদি আপনার ক্লায়েন্ট হয়ে থাকে, থাকে না অনেকে বলে ফিক্স ক্লায়েন্ট থাকে, যে প্রতি মাসে আসে কিছু প্রোডাক্ট নিয়ে যায়, বা প্রতি মাসে হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে, উনি ভালো প্রোডাক্ট নিজেও নেয়, পাশাপাশি হচ্ছে ওনার যারা অন্যান্য যারা আছে পরিচয় তাদের মধ্যেও কি উনি ব্যাপারটা শেয়ার করে, যাতে করে ওনারা ওটাতে কিনে। তো এই যে ব্যাপারটা, এই লয়াল কাস্টমার যে লয়ালিটি যেটা, সেটা কিন্তু আপনি কিন্তু এখান থেকে, এটাও কিন্তু আপনার আরও খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার হয়তো দেখা গেল আপনি নিউ ক্লায়েন্ট হতে পারছেন না কোনো কারণ, বাট আপনার এক্সিস্টিং ক্লায়েন্টই কিন্তু আপনার ব্যবসাকে কি বাঁচায় রাখবে। একটা নতুন ক্লায়েন্ট খুঁজতে গেলে যে ইনভেস্টমেন্টটা হয়, এক্সিস্টিং ক্লায়েন্টকে হচ্ছে অলওয়েজ কি করা, যদি আপনার সাথে থাকে তখন কিন্তু আপনার ব্যবসাটা মোটামুটি এভারেজ আপনি কিন্তু একটা বড় অলওয়েজ একটা সেল পেয়ে যাবেন। বা আপনার যারা ক্লায়েন্ট থাকবে মার্কেট প্লেস আপনাকে দিয়ে যারা কাজ করাবে, তারাও কিন্তু এই ব্যাপারটা মেকশিওর করবে যে হচ্ছে আপনার এখান থেকে আপনি ওদের হচ্ছে অলওয়েজ কন্টিনিউটি, এটা এই ধরনের অনেক কাজ থাকে। যে কথার কথা উনি হয়তো রেগুলার সেল পাচ্ছে, কিন্তু কোনো কথার কথা ওনার হচ্ছে রিটেনশনটা নাই। এটা কেমন, যে ডেইলি হচ্ছে উনি অনেক সেল করে, প্রতিদিন নতুন নতুন কাস্টমার পায়, এরা দ্বিতীয়বার প্রোডাক্টটা কিনে না। কেন কিনে না, কি কারণে কিনে না, এখন উনি চাচ্ছে যে ওনার কনজিউমার রিটেনশনটা যাতে হয় থ্রো এই ফেসবুকের থ্রোতে, বা থ্রো ওনার যে সোশ্যাল পেজ আছে সেটা থ্রোতে। তখন আপনাকে বললে এটা এটা একটা ওয়ে বা কাজ করবে, তখন কিন্তু আপনাকে ওই রকম প্ল্যানিং সেট করে, ওইরকম স্ট্র্যাটেজি সেট করে কিন্তু ওনার জন্য আপনাকে কি করতে হবে, কাজ করে দিতে হবে, যাতে করে ওনার রিটেনশনের সংখ্যাটাতে বেড়ে যায়। আচ্ছা, তারপর যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের রিটেনশন এন্ড লয়ালিটি। অলরেডি আমরা রিটেনশনের কথা বলেছি, লয়ালিটি সম্পর্কে আমরা কম বেশি জানি। তারপর আমরা এই পয়েন্টস গুলো আবার একটু গো থ্রু করি। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিভিউস এন্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা দেখেন প্রথমে রিভিউস এন্ড রেটিংস। ফার্স্ট অফ অল আপনি যখন হচ্ছে কোনো ওই যে রিভিউর কথা বললাম, আপনি নর্মালি কোনো ক্ষেত্রে কোনো প্রোডাক্ট কেনার পর বা কোনো সার্ভিস কেনার পর প্রত্যেকের এরকম রিভিউ প্রোভাইড করে রেটিংসে। আবার এই রিভিউ রেটিংস এর ব্যাপারটা কিন্তু শুধু পেজের মধ্যে যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু না। আপনি ভালো কোনো কিছু করলে সেটা কিন্তু হচ্ছে অনেকে অন্যান্য পেজে কমিউনিটি পিওলি কিন্তু লেখে যে ওই পেজ থেকে একটা প্রোডাক্ট নিয়েছি, প্রোডাক্টগুলো খুব ভালো। আপনার খারাপটা তো আরো আমরা জানি কি নেগেটিভ জিনিসগুলো বেশি ছড়ায়, ঠিক আছে। হয়তো কোনো কারণে একটা প্রোডাক্ট হয়তো ডিফেক্ট পেয়েছে বা কিছু, সেটা একদম ছবি দিয়ে সব গ্রুপে গ্রুপে পোস্ট করে একদম হচ্ছে মানে ব্র্যান্ডের 12টা বাজায় ফেলায়। এটাও কিন্তু অনেক সময় ঘটে। সো আমাদের অলওয়েজ কি করতে হবে, আমাদের এই ব্যাপারগুলোতে খুব কনসিয়াস থাকতে হবে, খুব সতর্কভাবে আমাদের হচ্ছে কি করতে হবে। আমরা যখন অনলাইনে যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, তার কোনো, আচ্ছা আমি আবার ব্যাক করলাম। আচ্ছা আমরা যেটা দেখতেছিলাম, আচ্ছা আপনারা যদি সবাই খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইস্যু রিজলভের একটা ব্যাপার আছে। সেটা কেমন, কথার কথা একটা প্রবলেম হলো বা কোনো একটা ইস্যু হলো, সেটাকে সলভ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু অবশ্যই কিন্তু সেখানে দেখতে হবে যে এখানে কি প্রবলেমটা ঘটেছে। অনেক সময় ক্লায়েন্টের অনেক রকম কি থাকে, অনেক রকমের এটাকে কি বলা যেতে পারে, হয়তো অভিযোগ থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের হয়তো কোনো ইস্যুস থাকতে পারে, যে প্রোডাক্টটা হচ্ছে যেটা নিয়েছে সেটা ভালো হয়নি, অথবা আপনার কাছে হয়তো কমপ্লেইন করতে পারে প্রোডাক্ট নিয়ে, যে হচ্ছে প্রোডাক্টটা ঠিক মতো টাইম মতো আসেনি, ডেলিভারি টাইম মেনটেন করতে পারেনি। তো এই ইস্যুগুলো কিন্তু খুব দ্রুত সলভ করতে হবে। অর্থাৎ আপনার কথার কথা আপনার পেজে গিয়ে কেউ কমেন্ট করলো বা বললো যে হচ্ছে আমি এই প্রোডাক্টটা পাইনি, এখন আমাকে কি, আমি এটা কবে পাবো, কি আসে বিষয়, তখন কিন্তু আপনাকে ওনাকে প্রথম কথা ওই কমেন্টে ওখানে আশ্বস্ত করতে হবে, এবং একই সাথে আপনাকে বলতে হবে যে আমাদের ইনবক্সে এসে ব্যাপারটা জানাতে, বা বিভিন্ন ভাবে আপনি তার অলরেডি যেহেতু আপনার প্রোডাক্ট যেহেতু সে পারচেস করেছে, তার কি ডকুমেন্ট, তার ফোন নাম্বার আপনার কাছে আছে, হ্যাঁ তার এভরিথিং আপনার কাছে আছে, তো আপনি কিন্তু তার সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করেও কিন্তু কি এই প্রবলেমগুলো সলভ করতে পারেন, যাতে করে উনি যাতে আর কোনো ইস্যু রেজ না করতে পারে। কারণ একজন যদি একটা ইস্যু রেজ করে, তখন কি হয়, বাকিরা তখন সেখানে বলতে থাকে হ্যাঁ এটাতে প্রবলেম হয়েছে, হয়তো হ্যাঁ আমি শুনেছি আরেকজন এটা কিনেছিল তারও প্রবলেম হয়েছে, আরেকজন বলবে হ্যাঁ হ্যাঁ আমিও শুনছি, যে শুনছে সেও বলবে, যে শুনছে যে শুনে নেয় সেও বলবে। তখন কি হবে, ব্যাপারটা ভাইরাল হয়ে যায়। এরকম যে 4-5টা নেগেটিভ কমেন্ট যখন যদি কোনোভাবে পড়ে আসে আপনার কোনো এই পেজের মধ্যে, তখন কি হবে, তখন আপনার পেজের ইমপ্রেশনটা নষ্ট হবে, এবং একই সাথে আপনার পেজের মানুষ হচ্ছে অনেকে আনফলো করে চলে যাবে, তখন আপনি কি আপনার ক্লায়েন্ট হারাবেন। সো আমরা যখন কোনো ইস্যু হবে সেটা দ্রুত রিজলভ করার কি একটা চেষ্টা করব। ওকে, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সার্ভিস লেভেল এগ্রিমেন্ট।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আপনি যখন একটা সার্ভিস প্রোভাইড করবেন, এটাকে আমি খুব সহজ করে যদি বলি এই কথাটা, যে আপনি যখন কোনো সার্ভিস প্রোভাইড করবেন তখন আপনাকে কি করতে হবে, অবভিয়াসলি আপনাকে সার্ভিসটাকে কি করতে হবে, আপনি যখন কোনো সার্ভিস প্রোভাইড করবেন তখন আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি সেখানে আপনাকে কোয়ালিটি সার্ভিসগুলো দিতে হবে। আপনি যদি কোনো কারণে আপনার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে বসেন, সেলটাকে খালি ফোকাস করে খালি সেল হলেই হইলো, মানে বাকি সব নিয়ে ডাজন্ট ম্যাটার, আপনাকে কিন্তু তখন বেশি কি করতে হবে, অনেক বেশি ফোকাস থাকতে হবে আপনার কোয়ালিটি নিয়ে এবং একই সাথে সার্ভিসটা নিয়ে। আপনি হয়তো প্রোডাক্ট ভালো বিক্রি করেন, কথার কথা আপনি ওই ইয়েকে বললেন, আপনার ক্লায়েন্টকে বলেন আমি 2 দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করি বা 1 দিনের মধ্যে করি, আপনি 1 সপ্তাহ পার হয়ে গেছে তাও ওই প্রোডাক্ট পায় নাই। এই ধরনের আপনারা কি করবেন না কখনো, মানে আপনারা যেটাকে বলে সার্ভিস লেভেল থেকে আপনারা কখন নিজেদের ব্যাপারটাকে ডিক্রিজ করবেন না, চেষ্টা করবেন আপনাদের যে লেভেলটা সেটাকে অলওয়েজ কি রাখা, আপ রাখা ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছি যে টাইম টু রেজলিউশন, টাইম টু রেজলিউশন জিনিসটা কিন্তু খুবই ভাইটাল। এই যে আপনার টাইম মতো পৌঁছানো, টাইমলিনেস মেনটেন করা, এই সব কিছু কিন্তু কি এর মধ্যে আসে, এবং এটাকে আরো চাইলে ইলাবোরেট করে বলা যেতে পারে। তবে যেটা নিয়ে সবচেয়ে বেশি আমরা টেনশন করি সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কারণ আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সার্ভিস নিয়ে কাজ করবেন, অথবা আপনার পেজে যারা ভিউয়ার থাকবে, এই সবাইকে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে। যদি আপনার একটা ক্লায়েন্টও যদি অখুশি থাকে এবং সেই ক্লায়েন্টও যদি কোনো কারণে একটা নেগেটিভ কমেন্ট করে, যারা পজিটিভ ইমপ্রেশন নিয়ে খুশি খুশি ছিল, তারাও কিন্তু তাকে দেখে কিন্তু হচ্ছে কি বায়াস হওয়া শুরু করবে, তারাও তাকে দেখে অনেক বেশি কি করবে, টেনশন করা শুরু করবে এবং চিন্তা করবে আচ্ছা ওনাকে যদি যেহেতু খারাপ দিয়েছে তো আমার ক্ষেত্রে কি এমনটা হবে কিনা। এটা একটা ধরনের সাইকোলজিক্যাল একটা পার্সপেক্টিভ। আমরা চেষ্টা করবো এই জায়গাগুলো ওভারকাম করা, ক্লায়েন্টের যখন কাজ করবো তখন আমরা কি করবো, তাদের সাথে এমন ভাবে কাজ করবো যে তাদের যাতে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যেটা থাকে বা কনজিউমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার স্যাটিসফ্যাকশন তাদের এন্ড থেকে যাতে আপনাদের কাজের ক্ষেত্রে পায়। একই সাথে আপনি যার কাজটা করবেন, যে প্রজেক্টে কাজ করবেন, সেই প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয় সেটাকে আপনাকে মেক শিওর করতে হবে। হয়তো বা এমন হতে পারে আপনার ক্লায়েন্ট যে, ঠিক আছে, তারও হয়তো ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্টেরও ক্লায়েন্ট আছে, যাতে প্রতিটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে যাতে সবাই কি থাকে, পাইপলাইনটা যাতে সবাই কি স্যাটিসফ্যাকশন একটা ফিল নিয়ে থাকতে পারে, আমাদের সবাইকে এই ব্যাপারটা মেক শিওর করতে হবে। এরপরে আমরা দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আহ আচ্ছা, এরপর একটা কথা আছে সেটা হচ্ছে আপনার যে কেপিআইটা সেটা কি অলওয়েজ হচ্ছে কি করতে হবে, এই মনে করেন রিভিজিট, অলওয়েজ প্রায় 3 মাস 6 মাস বা 2 মাস পর পর কি করতে হবে আপনাকে, এটা অলওয়েজ কি রিভিজিট করতে হবে। এটা রিজনটা হচ্ছে আপনি যদি আপনার যে কেপিআই যেটা সেটা যদি রেগুলার হচ্ছে রিভিজিটের উপর রাখেন, অলওয়েজ হচ্ছে এডিট করা, এটাকে বলে কি এডিটের অবস্থায় রাখা। এই রিজনটা কি আমরা এটাকে এক্সপ্লেন করি। ধরেন আপনি যখন হচ্ছে এই যে ফেসবুকের থ্রুতে কাজ করবেন বা আপনি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, তখন কি হয় প্রতিদিন অনেক আপডেট আসে, অনেক ট্রেন্ড চেঞ্জ হতে পারে, অনেক বিষয় চেঞ্জ হতে পারে, হয়তো 1 মাস আগে যে ওয়েতে আপনি এঙ্গেজ করছেন সেটা হয়তো চেঞ্জ হয়েছে, কারণ আমরা কি জানি আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মটা অনেক বেশি ফাস্ট মুভিং, এটা অনেক বেশি দ্রুত চেঞ্জ হয়। আজকে আপনি যেই রকম কনসেপ্ট, যেমন একদিন যে টপিকটা দিয়ে আপনি ভাইরাল করতে পারলেন একটা কথা, ওটা পরে পরে পুরো টানা 1 বছর ধরে কি ওই টপিকটা লিখে কাজ করতে আপনার কি হবে, হবে না। ওই একটা আইডিয়া হয়তো একবার হয়তো ক্লিক করতে পারে, একই আইডিয়া দিয়ে আপনি বারবার কখনো কি আপনি বারবার সাকসেসফুল হতে পারবেন না। আপনাকে প্রচুর পরিমাণে কি করতে হবে, এখানে ইনোভেটিভ হইতে হবে এবং প্রচুর পরিমাণে ক্রিয়েটিভ হইতে হবে। এই জন্য আপনাকে প্রতি 3 মাস পর, এখানে 6 মাস তো 12 মাসের কথা বলছে, বাট আপনি যেটা করবেন প্রতি 3 মাস পর পর আপনার যে কেপিআই গুলো আছে এটাকে বারবার কি করবেন, রিভাইজ করার চেষ্টা করবেন, যে আমি যে এইভাবে আমার গোলটা সেট করছি, আমি বললাম যে এত পার্সেন্ট পেলে আমার সাকসেস, আমি 10% পেলে সাকসেস, আমি তো অলওয়েজ 10% করে পাচ্ছি, তাহলে আমি কেন আবার 10% কে সাকসেস দেবো, আমি একটু বাড়াই দিই সাকসেসটাকে, আমি 12% নিয়ে যাই, 15% নিয়ে যাই, তাহলে কি আমার আমার কাজের অ্যাকুরেসিটা আরো বাড়বে, আমার ডেডিকেশন আরো বাড়বে, তাই না? এটাই তো নিয়ম। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অলরেডি মোটামুটি আমরা এই কিভাবে রিচ, এঙ্গেজমেন্ট, এই জিনিসগুলো আমরা অলমোস্ট মোটামুটি আমরা দেখেছি। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে নেক্সট আর একটা আলোচনা আছে সেটাই আমরা যাব, ঠিক আছে। আমরা ওটাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে বিজনেস ম্যানেজার সেটা আমরা আজকে ওপেনিংটা করবো, কিভাবে অন করতে হয়, কিভাবে কাজ করতে হয় এবং ওইটার যে বিভিন্ন যে পার্ট গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। একটু বলে রাখা বাহুল্য, আজকে যে বিজনেস ম্যানেজারটা আপনাদেরকে দেখাবো একটু পরে, এইটা আপনার হচ্ছে মনে করেন আগামী আপনার যে ফেসবুক মার্কেটিং যখন করবেন বা ফেসবুকে যখন ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, আপনার এই বিজনেস ম্যানেজারটা অনেক কাজে দিবে। এবং যেটা করবেন সেটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের কাজগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ অলমোস্ট মোটামুটি ভাবে যে টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং বা আদার্স যে জিনিসগুলো আছে কয়েকটা কিন্তু কাছাকাছি, কিছু কিছু অপশন কিন্তু প্রায় কাছাকাছি থাকবে, ঠিক আছে। তো আপনি যদি একটা যদি ভালো করে বুঝেন, বাকিগুলো বোঝানোর সময় কি আপনি মোটামুটি ধরতে পারবেন তখন জিনিসগুলো, ঠিক আছে। ওকে, তো আমরা একটু ডিপ থেকে যাব, আমরা ওইটাতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের হচ্ছে একজন প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে হাউ টু মনিটর এ ফেসবুক এঙ্গেজমেন্ট মেট্রিক ইন রিয়েল টাইম। আচ্ছা, এটা নিয়ে একটা কথা আছে, হ্যাঁ এটা অলরেডি আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে আলোচনা করেছি, আমাদের ইনসাইট আছে,
আমরা যেটাকে বলি যে আমাদের ফেসবুক ইনসাইট, ওই ইনসাইটে গেলে আমরা দেখতে পারি যে আমাদের এখানে কি পরিমাণ মানুষ এঙ্গেজ করতেছে, কি পরিমাণ মানুষ আসতেছে, ঠিক আছে, প্রতিটা পেজেরই কি কিছু এঙ্গেজ থাকে, কি পরিমাণ মানুষ আমার এখানে লাইক কমেন্ট প্রোভাইড করতেছে। তো আমরা কিন্তু চাইলে দেখতে পারি। আপনাদের যেহেতু নিউ পেজ তাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাট যখন আপনাদের পেজটা পুরনো হবে, অনেক লাইক কমেন্টস আসবে, তখন আপনারা এঙ্গেজমেন্ট রেটটা দেখতে পারবেন। এটা আপনাদের ফেসবুকের ইনসাইটে গেলে এই অপশনটা আছে যে কি পরিমাণ মানুষ আপনার এখানে ভিউ করলো, রিচ কেমন হলো, ঠিক আছে, এই জিনিসগুলো দেখার সুযোগ আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, আমরা এবার চলে যাই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার যেটা সেটাতে। ওকে, আচ্ছা, আমাদের আজকে লেটেস্ট টপিক যেটা সেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। এটা আমাদের আজকে লেটেস্ট টপিক। এবং আমরা এতদিন ধরে আমরা কাজ করেছিলাম কি আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি গিয়ে আমরা পোস্ট করতাম বা টুকটাক কাজ করতাম, ঠিক আছে। আমাদের এখন থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের পোস্ট করার জন্য এবং যাবতীয় কাজ করার জন্য আমরা আমাদের এই বিজনেস ম্যানেজার যেটা এটা এটা দিয়ে হচ্ছে আমরা মোটামুটি সব কাজ করব, ঠিক আছে। আমরা এখন থেকে আর ম্যানুয়ালি ওই ফেসবুক পেজে গিয়ে কোনো কাজ করব না। আর গত ক্লাসে আমাকে কে যেন একজন দেখিয়েছিলেন যে উনি সরাসরি হচ্ছে ফেসবুক পেজ থেকে ওইখান থেকে হচ্ছে বুস্ট অপশনে ক্লিক করেন, বুস্টিং করেন, এই কাজগুলো মানে যারা করেন আর কি, এগুলো কেউই আমরা করবো না। আমরা সবাই হচ্ছে বিজনেস ম্যানেজারের থ্রুতে কি করব, আমাদের যে ক্যাম্পেইন গুলো আছে সব ক্যাম্পেইন গুলো আমরা এটার থ্রুতে করব। ওকে, আচ্ছা, এবার যদি আমরা একটু খেয়াল করি আমাদের বিজনেস ম্যানেজার, আচ্ছা এটার কাজগুলো কি সেটা সম্পর্কে একটু ধারণা লাভ করি। আচ্ছা, তো আমরা যাদের ওই ব্যাপারটা আছে, সেটা আমরা এখন থেকে যেটা করবো, বিজনেস ম্যানেজারের কাজটা শিখবো, শিখে এটার থ্রুতে বিভিন্ন ক্যাম্পেইন কিভাবে করতে হয়, কিভাবে হচ্ছে আপনার বিলিং এর ব্যাপারটা, তারপর হচ্ছে আপনার কিভাবে হচ্ছে আপনি এখানে ফেসবুকে যে আপনি হচ্ছে পেইড ক্যাম্পেইন গুলো করবেন কোন ওয়েতে করতে হয়, হ্যাঁ, আপনার পেমেন্টের সিস্টেমটা কেমন, গেটওয়ে সিস্টেমটা কেমন। তো আজকে আমরা মোটামুটি একটা প্রাথমিক ফান্ডামেন্টাল একটা ধারণা আজকে আমরা আমাদের ক্লাস থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আপনাদের এই ফেসবুক ক্যাম্পেইনের ক্লাসটা আজকেও হবে এবং আপনাদের নেক্সট উইকেও হবে, কারণ হচ্ছে এই আলোচনাটা একদিনে করে শেষ করা যাবে না। কারণ এখানে ক্যাম্পেইনের যে ব্যাপার যেহেতু এখানে মনে করেন যে ফান্ডামেন্টাল লেভেলের ক্যাম্পেইন আছে, অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন আছে, তো চেষ্টা করবো হচ্ছে আমরা এটার জন্য মিনিমাম 2 থেকে 3 দিন আমরা দেওয়ার চেষ্টা করবো, 2 দিনের মধ্যে চেষ্টা করবো এটা কভার করে দেওয়ার, ঠিক আছে, আপনাদের যে পুরো প্রসেসটা বা যে কাজটা আছে। কারণ হচ্ছে এটা আপনার হচ্ছে একদম মানে পাই টু পাই 1 বাই 1 দেখতে হবে, তবে এটা করতে হলে আগে আপনাদের এই বিজনেস ম্যানেজার অপশনগুলো সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে এটার অপশনগুলো সম্পর্কে 1 বাই 1 একটা ধারণা দেওয়ার, ঠিক আছে। আপনারা প্রত্যেকে যারা আছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ট্যাবে সবাই অন করে রাখবেন business.facebook.com। এটা সবাই কি করবেন, আপনাদের ট্যাবে অন করে রাখবেন, যাতে করে আপনাদের কি হয়, কোনো প্রবলেম না হয় আপনাদের ইয়ে করার ক্ষেত্রে। এটাকে কি বলে, আচ্ছা, ওকে ফাইন। আমরা একটু দেখি এটা ইন্টারফেসটার সাথে একটু পরিচিত, এটা দেখতে কেমন বা ইন্টারফেসটা আপনারা এখানে প্রত্যেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই আপনারা কি এই অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। আপনাদের এটা ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে যেটা হবে একটু যদি দেখি, যদি আমার আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমার আসলে লাগবে না, তো আপনাদের ক্ষেত্রে বলি। সাপোজ এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে যেটা হবে, আপনার ফার্স্টে আপনার কি যাবে, আপনার নাম চাবে, সরি আপনার বিজনেসের নাম চাবে, মনে করেন আপনার পেজের নাম আপনি দিলেন অমুক, ঠিক আছে। এখানে একজন ওই যে আছে কসমেটিক্স আর কি কি যেন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বইয়ের প্রোডাক্ট নিয়ে অনেকে কাজ করেন, তো এখানে আপনার পেজের নামটা আপনি দিবেন, তারপর কি দিবেন, আপনার নিজের নাম দিবেন, তারপর কি দিবেন, আপনার ইমেল আইডি, আপনার একটা ইমেল আইডি আছে সেটা দিবেন। এটা দেওয়ার পরে আপনার একটা অপশন আসবে হচ্ছে কি জানেন, একটা অপশন আসবে হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা অ্যাড্রেস যেতে পারে। তো এটা দেখে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না, আপনারা যেটা করবেন আপাতত, ঠিক আছে, আপাতত আপনার পেজের ইউআরএল যে লিংক ওটা দিয়ে আপনারা কাজ চালাতে পারেন, যেটা আপনাদের এখন অনেকের ওয়েবসাইট নাই, এটা করতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, আরেকটা ওয়ে আছে যদিও এটা করা যায়। আচ্ছা, আমি আবার আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিভ বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে ফার্স্টে আমাদের কি করা দরকার ছিল, আমাদের একটা নাম অ্যাড করবো আমরা ফার্স্টে বিজনেসের, আমাদের যেটা অলরেডি পেজ আমরা অলরেডি ক্রিয়েট করা আছে, তো পেজের নামটা কি আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তারপর আমাদের এখানে নামটা অ্যাড করবো, নিজের নাম, তারপর আমাদের বিজনেস যে ইমেল অ্যাড্রেস সেটা অ্যাড করবো। এটা করার পরে আপনার একটা অপশন আসবে, আমরা যেটা বলছিলাম যে কথার কথা এটাকে কি বলে, ওয়েবসাইটের ব্যাপারটা। আচ্ছা, আমরা একটা নাম দিয়ে দেখি কি আসে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা নাম দিচ্ছি এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি দিলাম এখানে একটা অ্যাড্রেস, মনে করেন একটা কথার কথা একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। কথা ইমেল অ্যাড্রেস এখানে আপনি করবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর যেটা হবে, আপনার পরবর্তীতে কি আসবে, একটা অপশন আসবে, সেটা হচ্ছে আপনার সেখান থেকে আপনি যেটা করতে পারবেন সেটা হলো এটা নেক্সট দেওয়ার পরে আপনি হচ্ছে এরপর একটা অপশন পাবেন আপনার
এটাকে কি বলে, ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটের যে ইয়াটা সেটা আপনি দিবেন। ওয়েবসাইট যাদের নাই তারা যেটা করেন ফেসবুকের ইউআরএলটা দিয়ে আপাতত অন করতে পারেন, পরে এডিট করার সুযোগ আছে। আর যাদের হচ্ছে মনে করেন যে চাইলে এটা অনেকে করে যে ডাব্লিউ ডট তার পেজের নামটা দিয়ে .com দিয়ে দেয়, মানে জাস্ট এটাকে ইউআরএল যেটা আছে ইউআরএলটা বোঝানোর জন্য যে এখানে একটা ইউআরএল আছে, ঠিক আছে। কারণ হচ্ছে ওই জায়গাটা অপশনটা যদি আপনি কোনো লিঙ্ক প্রোভাইড না করেন তাহলে আপনার পরবর্তীতে কেউ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় না। সো আপনি এভাবে কি করতে পারেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, আমার যেহেতু আছে সো আমি আসলে ওই জায়গায় চলে যাই। তবে তার আগে আপনাদের একটু পেজের ইন্টারফেসটা দেখাই যে আপনার এই বিজনেস ম্যানেজারটা কেন দরকার। ওয়াই চুজ বিজনেস ম্যানেজার? ফার্স্ট অফ অল খেয়াল করে দেখেন, ইউ নিড মোর দেন ওয়ান অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। ফার্স্ট অফ অল আমরা যখন হচ্ছে মনে করেন যে কথা কথা অ্যাড ক্যাম্পেইন করি বা অ্যাড প্রমোশন করি, তখন আমাদের পক্ষে কি সম্ভব হয় না, আমাদের পক্ষে পসিবল হয় না যে আমরা কি করব, আমরা হচ্ছে একই সাথে মানে অনেকগুলা পেজ মেনটেন করা। আচ্ছা, একই সাথে মনে করেন অনেকগুলো পেজ মেনটেন করা কি হয় না, আমাদের পক্ষে পসিবল হয় না। সেই সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এট আ টাইম অনেকগুলো পেজকে একসাথে অ্যাড করার জন্য আমরা অলরেডি দেখছি যে আমাদের যে ফেসবুক যে আমাদের সরি সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর যেটা, ওখানে আমরা অলরেডি দেখতে পাইছি ওই জায়গাটাতে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরটা আছে ওখানে আমরা অলরেডি দেখতে পাইছি সেই জায়গায় আমরা সেখানের মাধ্যমে আমরা কি অনেকগুলো পেজ একসাথে করে সেখানে আমরা পেজগুলো একসাথে করে আমরা একসাথে অনেকগুলো পেজকে ওখানে মেনটেন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা দেখতে পাচ্ছি এখান থেকে, ইউ নিড মোর অ্যাকাউন্ট মোর দেন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি দেখেন বলা আছে যে আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হলো আপনার একটা ম্যানেজার থেকে, একটা বিজনেস ম্যানেজার থেকে আপনি অনেকগুলো ক্যাম্পেইন কি করতে পারবেন, আপনি পরিচালনা করতে পারবেন। এটা কেন এই সুবিধাটা দিচ্ছে, কারণ একটা অ্যাকাউন্ট থেকে আমরা কি করতে পারতাম, একটা ক্যাম্পেইন করতে পারতাম। আর যখন আপনি একটা বিজনেস ম্যানেজার থেকে যখন আপনি কি করবেন, আপনার অনেকগুলো ক্লায়েন্ট, হয়তো আপনি 5-6টা ক্লায়েন্ট একসাথে পাইলেন, তাদের প্রত্যেকে কি ক্যাম্পেইনের কাজ করতে হবে বা পেজ মেইনটেইন বা আদার্স কাজগুলো, তখন আপনার একটা টাইম তো সম্ভব না। তখন আপনি কি করতে পারেন, এই বিজনেস ম্যানেজারের থ্রুতে এট দ্য সেম টাইম আপনি অনেকগুলো পেজকে আপনি একসাথে কানেক্ট করে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো এখানে আপনার একটা সুবিধা আছে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিট টু অ্যাক্সেস অল দ্য পেজ, এবং অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে এটা কি করে একই টাইমে আপনার লাইভ ক্যাম্পেইন আপনি কি করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন এই বিজনেস ম্যানেজারের থ্রুতে, ঠিক আছে। যেটা কিনা আপনার সম্ভব, আপনি একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু মনে করেন নর্মাল যে ফেসবুক অ্যাকাউন্ট ওখান থেকে কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন। বাট এটা দিয়ে আপনাকে সুবিধাটা দিয়েছে আপনার একসাথে যদি আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, অনেকগুলো অ্যাকাউন্ট আপনি কাজ করবেন, যেহেতু অনেকগুলো ক্লায়েন্ট থাকবে সেক্ষেত্রে আপনারা কি এটা নিয়ে আপনারা ই করবেন। আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউ নিড টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজেস অর অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, দেখেন এই কথাটা আমরা অলরেডি পেজ রোল কিভাবে দেয় ঠিক একই রকম। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাদের কি কিছু পেজ রোল দেওয়ার কথা আমরা বলেছিলাম যে আপনারা যখন আপনার পেজটাকে ম্যানেজ করবে বা মেনটেন করবে, ঠিক একই রকম ভাবে এখান থেকে কি করতে পারবেন, আপনারা পেজ রোল দিতে পারবেন। এটাও দেওয়া পসিবল এখান থেকে, এটা বিজনেস ম্যানেজার থেকেও দেওয়া যায় পেজ রোল। পাশাপাশি হচ্ছে আপনি কিভাবে দিতে পারবেন, পাশাপাশি আপনি চাইলে এটা আপনি হচ্ছে এই এখান থেকেও দিতে পারেন, চাইলে আপনার পেজ থেকেও দিতে পারেন, দুই ভাবেই কি দেওয়া পসিবল। ওকে, আচ্ছা। এরপরে যদি আমরা দেখি যে ইউ নিড টু অ্যাসাইন পারমিশনস টু আ লট অফ পিপল ওয়ার্কিং টুগেদার। আচ্ছা, আমি আপনাদেরকে টেক্সট একটা জিনিস লিখে দিচ্ছি, আপনারা প্রত্যেকে আপনার টেক্সট একটু চেক করবেন।
আচ্ছা, তো আমরা এখন যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা বললাম প্রথমে যে আমাদের কেন হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারটা চুজ করতেছি। দেখেন ইউ নিড মোর দেন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, এটা একটা ফার্স্ট অফ অল। আপনি একসাথে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন এবং একসাথে কি আপনি ক্যাম্পেইন করতে পারবেন, ঠিক আছে? এটা একটা ব্যাপার। তারপর যদি খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে, তারপরে যেটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউ নিড টু রিকোয়েস্ট অ্যাক্সেস পেজ অর অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি চাইলে কি করতে পারবেন, একসাথে একটা মানুষ চাইলে যেটা করতে পারবে আপনার এই বিজনেস ম্যানেজারে এসে কি করতে পারবে, এখানে এসে মনে করেন আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনি কি করতে পারবেন, তাকে আপনি পারমিশন দিতে পারবেন। মানে আপনাকে বারবার পেজে গিয়ে গিয়ে কি করতে হবে না, তাকে রোল দিতে হবে না, আপনি এক জায়গা থেকে সব কন্ট্রোল করতে পারবেন যতগুলো পেজ অ্যাড করবেন সবগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আপনি জাস্ট সুইচিং করে করে চেঞ্জ করে করে আপনি এখানে তাদেরকে সুযোগ দিতে পারবেন। আবার যদি কোনো অ্যাডভার্টাইজার কানেক্টেড হয় যে সেখানে প্রমোশন করতে চাচ্ছে বা বুস্ট করতে চাচ্ছে, সরি আপনাদের কথা শুনে আমিও বুঝতে পারবো বলে ফেলতেছি, পেইড ক্যাম্পেইন করতে যাচ্ছে, ঠিক আছে, পেইড ক্যাম্পেইন করতে যাচ্ছে, সেই সময় কি করতে হবে, আবার অবভিয়াসলি এখানে হচ্ছে আপনি চাইলে কি করতে হবে, তাকে আপনি একটা রোল দিতে পারবেন, যেন অ্যাডভার্টাইজার রোল, আপনাদেরকে রোলগুলো অলরেডি গত ক্লাসে বোঝানো হয়েছে। তো সেই জিনিসটা আপনারা চাইলে এখান থেকে কি করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে ইউ নিড টু অ্যাসাইন পারমিশনস টু আ লট অফ পিপল ওয়ার্কিং টুগেদার, অর্থাৎ আপনি একসাথে অনেক মানুষকে, এটা খুব স্বাভাবিক, আপনার হচ্ছে কথার কথা একটা পেজ আপনার। আচ্ছা, আমি আপনাদেরকে ওই ইয়াতে হোয়াটসঅ্যাপে একটা লিংক দিচ্ছি, আপনারা সবাই ওই লিংকটা একটু অন করে রাখেন তো আপনাদের ট্যাবে। সবাইকে একটা লিংক দিয়েছি, ঠিক আছে? তো যদি কোনো কারণে দেখা যায় ডিসকানেক্ট হয়ে হয়ে যায় তাহলে আপনারা ওই লিংকটা অন রাখবেন এবং আমরা পরবর্তীতে এটা কিন্তু প্র্যাকটিসও করবো ওখানে। ওকে, আচ্ছা, তো আমরা স্ক্রিনটা আবার শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। তো দেখেন আপনারা খেয়াল করেন যে আপনাদের বিজনেসটাকে গ্রো করার জন্য বিজনেস লেভেল ইনসাইটস এবং রিপোর্টিং এই সব কিছুকে ঠিকঠাক করার জন্য কি আপনি একটা কমন প্ল্যাটফর্মে আপনি কি পাচ্ছেন, আপনার যে এই পারফরমেন্স গুলো আপনি চেক করতে পারছেন। দেখেন কথার কথা এটা কেন প্রয়োজন, প্রয়োজনীয়তা একটু বুঝি। আপনার মনে করেন 5টা পেজ আপনি কাজ করেন কথার কথা, এখন প্রত্যেকটা পেজে কি আলাদা করে অ্যানালিটিক্স আছে, এখন আপনি কি প্রতিটা পেজে বারবার মনে করেন সুইচ করে বা লগ ইন করে যে কোনো ভাবে হোক আপনি কি বারবার সেটা দেখতে যাবেন? অবশ্যই না। আপনি যে একটা প্ল্যাটফর্ম কমন প্ল্যাটফর্ম থেকে যদি ব্যবহার করে এট আ টাইম আপনি অনেকগুলো ফেসবুক পেজের অ্যাক্টিভিটি দেখতে পারেন, সেই কারণে কিন্তু কি আমাদের এই বিজনেস ম্যানেজারটা মূলত ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে তারপর দেখেন বিজনেস ম্যানেজার এই যে এইভাবে হচ্ছে মনে করেন জিনিসগুলো থাকে, এই ইন্টারফেসটা একটা এরকম দেখতে। আমরা এখন যাবো এবং দেখবো ডিটেলটা। আসলে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা ইন্টারফেসটা একটা এরকম দেখতে। আচ্ছা, এবার আমরা যেটা করবো, আমরা যেহেতু তৈরি আছি বিজনেস ম্যানেজার, তো আমি সেখানে চলে গেলাম। এই অ্যাডস ম্যানেজারটা একটু অনেকের একটু স্লো দিবে, কারণ হচ্ছে অ্যাডস ম্যানেজারটা একটু কম্পারেটিভলি স্লো, ঠিক আছে, একটু আসতে একটু সময় নেয়। আচ্ছা, আমি একটু অন করতেছি। আচ্ছা, আপনারা যখন হচ্ছে অলরেডি যেটা করবেন, আপনাদের যখন বিজনেস ম্যানেজারটা যখন আপনি কানেক্ট করবেন ওই সময়টা দেখা যাবে যে আপনার এখান থেকে কি হবে, আপনি মোটামুটি হচ্ছে এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন, একদম পেজের মতো দেখতে। ঠিক আছে, মানে একদম পেজের মতন দেখতে অলমোস্ট। তবে এখানে কিছু এক্সট্রা ফিচার এবং এক্সট্রা ফিচার না, প্রায় অনেক ধরনের ফিচার আপনি পাবেন। দেখেন দেখতে পুরো মনে হচ্ছে এটা একটা ফেসবুক পেজ এরকম মনে হচ্ছে, ঠিক আছে, বাট এটা বিজনেস ম্যানেজার। ওকে, সো আমরা একটু উপরের দিকে যাই, এখানে সেটিংস অপশন আছে, বিভিন্ন অপশন আছে, আমরা একটু প্রতিটা অপশনে একটু ঢুকে ঢুকে দেখি কোথায় কি আছে। ঠিক আছে,
আচ্ছা, এক্সপ্যান্ড করে দিলাম মেনুটা দেখার সুবিধার্থে। সবাই একটু খেয়াল করে দেখেন যে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে কি অনেকগুলো অপশন আছে, আমরা প্রতিটা অপশন সম্পর্কে আজকে ওয়ান বাই ওয়ান একটু জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা এখানে দেখেন যে এখানে আপনার যখন অনেকগুলো টুল আছে, আপনি যখন হচ্ছে বিজনেস ম্যানেজার ব্যবহার করবেন, আপনাকে এই টুলগুলো বুঝতে হবে। প্রতিটা টুল সম্পর্কে আপনার একটা পরিচয় জানতে হবে, প্রতিটা টুলের ব্যবহারগুলো কি, কোন টুল দিয়ে কি কি কাজ হয়, আমাদের কি সেগুলা কি গো থ্রু করতে হবে, এবং আমাদের একটা ওভারভিউ নিতে হবে। আমরা সবাই একটু খেয়াল করে যদি দেখি এই জায়গাতে, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা প্রতিটা অপশন আজকে একটু চেক করে দেখবো, এবং আমরা প্রতিটা অপশন সম্পর্কে জানবো যে কোনটার ব্যবহারগুলো কি এবং কোনটা দিয়ে কি কাজ করা যায়। ঠিক আছে, এটা আমরা জানবো। আমাদের কাজ হচ্ছে এরপরে আমরা প্রতিটা জিনিস জানার পরে আমরা সেটা ইউটিলাইজেশন গুলা হয়তো এই ক্লাসে আমরা কভার নাও করতে পারি, যেহেতু অনেকগুলো অপশন আছে। এগুলো দেখার পর আমরা যেটা করবো, প্রত্যেকে নিজেরা হচ্ছে একটা কি করবো, বিজনেস অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করবো প্রত্যেকে নিজেদের ইয়ে থেকে। আপনারা যে পেজটা আছে সেই পেজটার থ্রুতে আপনারা কি করবেন, একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে সেই অ্যাকাউন্টে ঢুকে আপনারা যে আপনাদের যাবতীয় যে অ্যাক্টিভিটি গুলো আছে, যে টুল গুলো আছে, এগুলো সব প্রত্যেকটা টুল গিয়ে কি আপনারা একটা ব্যবহারটা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি ফার্স্টে খেয়াল করি, আমাদের হচ্ছে ম্যানেজ বিজনেস, অর্থাৎ আমরা যখন একটা বিজনেস ম্যানেজ করি তখন কি আমাদের অনেক রকমের একটা টিম প্রয়োজন হয়। যেমন হচ্ছে আমি যদি নর্মাল বিজনেসের চিন্তা করি, একজন অ্যাকাউন্টের দরকার হয়, অ্যাকাউন্টস যিনি কাজ করে উনি, ওনার দরকার হয়। আমরা একজন মার্কেটিং ম্যানেজার দরকার হয়, ঠিক আছে? তারপর হচ্ছে ফাইন্যান্সের দরকার হয়, অনেক কিছু দরকার হয়। তো আপনার এই বিজনেস ম্যানেজারটা না এমন ভাবে ডিজাইন করা যে আপনার পুরো এমপ্লয়ীদের অনেক কাজগুলো কিন্তু আপনি বিজনেস ম্যানেজারের থ্রুতে করে ফেলতে পারবেন। আপনারা কোনো এক্সট্রা ম্যান পাওয়ারের প্রয়োজন নেই। যেমন আপনি যদি খেয়াল করেন, আপনার বিলিং এর পোর্শন আমরা নর্মালি কি করি, কেনা বেচার সময় কোনো কিছুর বিলের হিসাব করার জন্য একজনকে রাখি, যে হচ্ছে ক্যাশে হিসাব করে, বা যার কাজ হচ্ছে এগুলো নিয়ে ডিল করা। বাট আপনি যখন কোনো কাজ করবেন, আপনি কোনো অ্যাড ক্যাম্পেইন করবেন, প্রমোশন করবেন, আপনার এটার জন্য কি করতে হবে না, কোনো অ্যাকাউন্টেন্ট রাখতে হবে না। আপনার অটোমেটিক্যালি কি করতে, এই বিলটা ওখানে হচ্ছে কি ট্র্যাক হয়ে যাবে। এই বিলটা ওখানে ট্র্যাক হয়ে যাবে, এবং ওই বিল থেকে আপনি কি দেখতে পারবেন, আপনার যে যাবতীয় যে জিনিসগুলো আছে, যে কত টাকা খরচ করলেন, কত কি হলো না হলো, সবকিছু কিন্তু আপনি ওখান থেকে দেখার আপনার একটা সুযোগ আপনি ওখান থেকে পাবেন। ঠিক আছে? তারপর আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে ব্র্যান্ড সেফটি, তারপর হচ্ছে যে আমরা যেগুলো নিয়ে কথা বলতাম এতদিন, তারপর হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজার, অনেক কিছু আছে। অনেক কিছু আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন এই যে খেয়াল করে, কানেক্ট ডেটা ফ্রম ইউর ওয়েবসাইট, অ্যাপ, শপ টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার সেকশন। খেয়াল করে দেখেছেন, আমরা যে কাজগুলো এতদিন ধরে হচ্ছে ওই পেজের থ্রুতে করতাম, এতদিন আমরা সব কাজগুলো এখন কোথায় পেয়ে যাচ্ছি, আমাদের বিজনেস ম্যানেজারে পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করবো। ঠিক আছে? আচ্ছা, আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে, যে অ্যাড ম্যানেজার, এটাতে একটু ঢুকবো। আমরা এটা একটু সবার আগে ফার্স্টে দেখবো, যেটা ট্যাব অন করি। আমরা সবার প্রথমে আমরা আজকে অ্যাড ম্যানেজারটা দেখবো, যে অ্যাড ম্যানেজার যখন আমরা কোনো ফেসবুকে কোনো ক্যাম্পেইন করি, ওটা ড্যাশবোর্ডটা দেখতে কেমন দেখা যায়। ঠিক আছে, আমরা ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু পরিচয় নিই। আচ্ছা, আমরা অলরেডি আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ইন্টারফেস অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড ম্যানেজারে কি কি ধরনের ইন্টারফেস আমাদের থাকে বেসিক্যালি। আপনি যখন ক্যাম্পেইন করবেন, আপনি যখন অনলাইনে যখন ক্যাম্পেইন করবেন, তখন আপনার এরকম একটা ড্যাশবোর্ড আপনি পাবেন ক্যাম্পেইনে করার সময়। ঠিক আছে? সেটার রুমের মধ্যে আপনি পাবেন হচ্ছে, যেমন এখানে আপনি যখন ক্যাম্পেইন, যখন ক্রিয়েট আমরা যদি অ্যাড যদি দেই, ঠিক আছে, তখন আমার কি হবে, একটা ক্যাম্পেইন তৈরি হওয়া শুরু করবে। আপনি কোন বিষয়ে ক্যাম্পেইন করতে চাচ্ছেন, কি বিষয় করতে চাচ্ছেন, নাম ধাম যাবে। তো আমরা ওইটাতে যাওয়ার আগে আমরা অপশনগুলো একটু দেখি আগে, কি কি অপশন এখানে আছে। এই শব্দগুলো আমরা নেক্সট ক্লাসে রিপিট করবো না, যে কোনটার মানে কি বোঝায়। কারণ তখন আমরা বলবো যে আপনি হয়তো কাজ করতেছেন, আপনি জিজ্ঞেস করলেন যে এই মুহূর্তে আমি কি করবো, আমি বললাম যে যান রেজাল্টে গিয়ে দেখেন, যাতে ইমপ্রেশনটা চেক করেন, কস্ট পার রেজাল্ট চেক করেন, তো কোনটা কি জিনিস এবং কোনটা কোন জায়গায় থাকে। ঠিক আছে? আপনারা আজকে এটা সম্পর্কে একটু ডিটেল জানার চেষ্টা করবেন। প্রত্যেকে আমরা কি করবো, এই প্রতিটা জিনিস, প্রতিটা শব্দ বোঝার চেষ্টা করব। কারণ হলো, এটা আপনাকে পরের দিন যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করবো, ক্যাম্পেইনের কাজগুলো যখন করবো, তখন এই কথাগুলো যাতে রিপিট না করা লাগে। ঠিক আছে? এই জন্য আমরা আজকে এটা সম্পর্কে একদম ডিটেল ওয়ান বাই ওয়ান প্রতিটা টুল আমিও দেখাবো, আপনারা নিজেরও একটা পাশে এখন চেক করবেন, বাড়িতেও চেক করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন, ডেলিভারি বলতে একটা ব্যাপার আছে। ঠিক আছে? এই জিনিসটা কি, যেহেতু আমার এখানে এই এই অ্যাড ম্যানেজারে কোনো কাজ হয়নি, অ্যাড ম্যানেজার দিয়ে আমি কখনো কাজ করি, সো দ্যাটস আমার এখানে কি নেই, কোনো রেজাল্ট আমার এখানে দেখাচ্ছে না। বাট
এখানে ডেলিভারি বলতে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনি আপনার যখন ক্যাম্পেইনটা করবেন, এখানে ক্যাম্পেইন 1, ক্যাম্পেইন 2, ক্যাম্পেইন 3 অনেকগুলো কি থাকবে, আপনার ক্যাম্পেইন নেমের নিচে অনেকগুলো ক্যাম্পেইনের নাম দেওয়া থাকবে, কারণ আপনি যখন অনেকগুলো ক্যাম্পেইন একসাথে রানিং অবস্থা থাকবে এবং কোনটা কোন অবস্থায় আছে, এটা কি লাইভ অবস্থায় আছে নাকি শেষ নাকি শুরু, এই সব কিছু স্ট্যাটাস কিন্তু আপনি কি করতে পারবেন, ড্যাশবোর্ড থেকে চেক করতে পারবেন এট আ টাইমে। ঠিক আছে, আমরা ফার্স্টে যদি দেখি ক্যাম্পেইন নেম, আপনি কথার কথা আপনার একটা ইয়ে আছে, ফর এক্সাম্পল আপনার একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট হচ্ছে আপনাকে হয়তো একটা কাজ দিল, তার তার নামের যেটা অ্যাড সেটা করলেন, তারপর আরেকজনের থেকে পাইলেন সেটা করলেন, নিজেরটা করলেন, এরকম সবগুলোর কি একটা লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে কোন ক্লায়েন্টের কাজ আপনি কখন আপনি ডেলিভারি করবেন, এই ডেলিভারি যে জায়গা, এটা কি এই জায়গাটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তারপর দেখেন বিড স্ট্র্যাটেজি, বাজেট, তারপর কি রেজাল্ট, রিচ, দেখেন এগুলো প্রতিটার উপরে দেখেন আপনি যে মাউসটা রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখেন মাউসটা রাখলে এটার উপরে কি ডিসক্রিপশন দেওয়া আছে, দেখেন যেমন ইমপ্রেশনে দেওয়া আছে দ্য নাম্বার অফ টাইমস that you adverts were on screen। খেয়াল করে দেখছেন যে আপনার কতবার হচ্ছে আপনার স্ক্রিনের সামনে আপনার অ্যাড গুলা গিয়েছে বা ক্যাম্পেইন করার পরে সেই ইমপ্রেশন গুলো কি আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর দেখেন কতগুলো রিচ, আপনার কতগুলো হচ্ছে মানুষের কাছে সেটা কি হয়েছে, রিচ হয়েছে। আপনি এখানে স্ক্রিনটা রাখেন, এখানে দেখবেন যে একটা ইনস্ট্রাকশন পাবেন। ঠিক আছে, আচ্ছা তারপর রেজাল্ট, খেয়াল করে দেখেন দ্য নাম্বার অফ টাইমস দ্যাট ইউর অ্যাড অ্যাচিভড অ্যান আউটকাম, অর্থাৎ হচ্ছে কি পরিমাণ হচ্ছে আউটকাম সেটা আপনি জেনারেট করতে পারছেন আপনার ইয়ের থ্রুতে, এই ক্যাম্পেইনের থ্রুতে, সেটা কিন্তু কি আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে যদি খেয়াল করে দেখেন বাজেট, আমরা তো সবাই জানি আমাদের বাজেট সম্পর্কে, যে আমাদের প্রতিটা ক্যাম্পেইন আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি যে আপনার অ্যাড ক্যাম্পেইনে বাজেট কিভাবে নিয়ে চিন্তা করতে হয়, কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, তো দেখেন এখানে বাজেট বলতে কি বুঝাইছে, the maximum amount that you are willing to spend on your ad sets or campaign on average each day or over the lifetime of your কি scheduled কি আপনার হচ্ছে অ্যাড সেটস অর ক্যাম্পেইন। অর্থাৎ এই জিনিসটা দিয়ে যেটা বুঝাইছে যে আপনার টোটাল যে অ্যামাউন্ট, কথার কথা আপনার একটা বাজেট, আমরা যে বাজেটের কথা বলতাম না যে $100 $200 করে রেফারেন্স দিতাম, সেটাই হচ্ছে এখানে বলতেছে যে আপনি সাপোজ হচ্ছে আপনার ক্যাম্পেইনের জন্য আপনি $100 কি করলেন, তৈরি করলেন, অ্যালোকেশন করলেন, করে আপনি এখানে বাজেটটা সিলেক্ট করেন, তারপর ক্যাম্পেইনের নাম, এখানে বাজেট। তো আপনি মনে করেন হঠাৎ করে ড্যাশবোর্ডটা অন করবেন, কথার কথা একটা টাইমে 10 জনের বা 5 জনের হচ্ছে কি করতেছেন, ক্যাম্পেইন করতেছেন, প্রত্যেকের কিন্তু ডিটেইল ডকুমেন্ট কিন্তু আপনার এখানে থাকবে। সো আপনাকে বারবার কি করতে হবে না, প্রত্যেকের পেজে ঢুকে ঢুকে লগ ইন করে করে, ঠিক আছে, কোথায় কি আছে না আছে সেটা দেখা, সেটা করতে হবে না, আপনি একটা ড্যাশবোর্ডেই আপনার হচ্ছে মোটামুটি আপনি সব দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তারপর যদি খেয়াল করে দেখেন হচ্ছে এখানে বিড স্ট্র্যাটেজি যে কনসেপ্ট, এটা হচ্ছে কি অনেক সময় অনেক ধরনের ক্যাম্পেইন থাকে যেটা হচ্ছে বিডিং করার একটা ব্যাপার থাকে। এই বিডের কনসেপ্ট আপনার কোথায় ক্লিয়ার হবেন আমি যদি বলি, আমরা যখন গুগল অ্যাডসেন্সে কাজ করব, সিপিসি নিয়ে কাজ করব, ঠিক আছে, তারপর হচ্ছে পিপিসি, পে পার ক্লিক, এগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা হচ্ছে আপনারা অনেক বেশি এগুলো নিয়ে ক্লিয়ার হতে পারবেন। যেমন পিপিসি মানে কি, পে পার ক্লিক। ঠিক আছে, তারপর গুগল অ্যাডস এর যে ক্লাসগুলো যখন হবে, অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি গুগলের থ্রুতে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবেন, ক্যাম্পেইন করবেন, সেটা যখন ক্লাস হবে তখন এই বিড স্ট্র্যাটেজি নিয়ে আপনারা অনেক অনেক মনে করেন যে বিশাল ধারণা পাবেন। এই ক্যাম্পেইনও আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ফেসবুক এটার ক্ষেত্রে। কস্ট পার রেজাল্ট, তারপর দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট স্পেন্ড, অর্থাৎ আপনি মনে কি ক্যাম্পেইনটা করতেছেন, ঠিক আছে, ক্যাম্পেইনটা টোটাল আপনার রানিং অবস্থায় আছে, এর মধ্যে কথার কথা আপনি 1 সপ্তাহ ধরে একটা ক্যাম্পেইন করতেছেন, আপনার হচ্ছে 7 দিনের জন্য একটা ক্যাম্পেইন, $70 আপনি কি করলেন, এটার জন্য আপনি ফিক্স করলেন। তাহলে প্রতিদিনের ক্যাম্পেইন আপনি খরচটাকে আপনি ফিক্স করলেন যে ডেইলি আপনি কি করবেন, $10 করে খরচ করবেন, 7 দিনের বাজেট $70, প্রতিদিন $10 করে খরচ হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের যদি আপনার কোনো প্ল্যানিং থাকে তখন আপনার কি হবে, 2 দিন হয়তো আপনার হয়তো ক্যাম্পেইনটা রান হয়েছে, তখন এখানে লেখা থাকবে যে কত টাকা খরচ হয়েছে, কত টাকার বাজেট, $70 বাজেট খরচ হয়েছে, মনে করেন 3 দিন পর দেখুন তাহলে কত হবে, 3×7=21, এখানে $21 লেখা থাকবে। এবং আপনার ক্যাম্পেইনটা কবে শেষ হবে সেটাও কিন্তু এই এন্ডস এর নিচে কি থাকবে, এটা এখানে উল্লেখ করা থাকবে। ঠিক আছে, সো মোটামুটি আমরা এখান থেকে দেখতে পেলাম যে ক্যাম্পেইনের মধ্যে আপনার হচ্ছে কি কি অপশনগুলো আছে। আমরা একটু আদার্স অপশনগুলো দেখি। অ্যাকাউন্ট ওভারভিউ, আপনার অ্যাকাউন্টের ওভারভিউটা যদি চেক করি, এই অ্যাকাউন্টটা যেহেতু এটা নিয়ে তেমন কাজ হয়নি, তো আমরা অ্যাকাউন্ট ওভারভিউটা দেখতে কেমন দেখা যায় সেটা আমরা ইন্টারফেসটা একটু দেখি সবাই। অ্যাড ম্যানেজারের যে কাজ বা এই যে কাজগুলো, এটাতে কিন্তু হচ্ছে আপনাদেরকে এটা সম্পর্কে পুরো ধারণা থাকতে হবে। এই পুরো কাজ প্রত্যেকটা টুল আপনাকে বুঝতে হবে। আপনি যদি প্রতিটা টুল না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ক্যাম্পেইন করতে পারবেন না। আমি হয়তো আপনাকে দেখাই যে এভাবে ক্যাম্পেইন করেন, বারবার আমাকে জিজ্ঞেস করবেন আচ্ছা এটা কি ছিল, ওই টুলটা যেন কি, এই টুলটা যেন কি, এই প্রশ্নগুলো যেন না আসে, এই কারণে আজকে আপনাদেরকে এটা পুরোটা থরোভাবে দেখা যায় প্রতিটা টুলের মিনিং গুলা কি, কোনটা দিয়ে কি কাজ হয়, মিনিং গুলা বোঝায়। ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখেন এখানে রিচ নাই, এই দেখেন এই যে আপনাদের কথার কথা আপনি পোস্ট এঙ্গেজমেন্ট হলো নাকি কি হলো সেটা দেখার জন্য আপনাকে কিছু প্যারামিটার দেওয়া আছে। যেমন আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের কোনো যদি হচ্ছে ইয়ে করেন, ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে কি যে অ্যাপ মার্কেটিং যেটাকে বলে, তারপর সেটাতে ক্লিক করলেন, করার পরে আপনি যখন হচ্ছে এখানে কোনো কিছু লেখা নেই, কারণ হচ্ছে এখানে কোনো আমি এই ধরনের ক্যাম্পেইন করি নাই, দ্যাটস ওয়াই। দেখেন এখানে প্রতিটার এখানে একটা করে ইনফরমেশন দেওয়া আছে, দ্য নাম্বার অফ ইনস্টলস অফ ইউর মোবাইল অ্যাপ দ্যাট ওয়ার রেকর্ডেড
অ্যাজ অ্যাপ ইভেন্টস এন্ড অ্যাট্রিবিউটেড টু ইওর অ্যাডভার্টস। আপনার এই অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে কি পরিমাণ মানুষ এই ফেসবুক পেজে ঢুকে আপনার হচ্ছে কি করেছে, এই অ্যাপে যে কি ডাউনলোড নাও যদি আপনার যে আমরা যে ট্যাব ইয়া করা শিখেছি, বাটন ক্রিয়েশন শিখেছি, কল টু অ্যাকশন বাটন করা শিখেছি, ওটা ক্লিক করে কি পরিমাণ মানুষ আপনার এখান থেকে হচ্ছে কি করতেছে, ডাউনলোড করতেছে, ঠিক আছে, এই জিনিসটা জানার জন্য তখন কি করা হয়, জানার জন্য ওনারা এখান থেকে অ্যাপ ইনস্টল করে থাকে এবং এটা সংখ্যাটা আপনি এখান থেকে জানতে পারবেন, কি পরিমাণ রিভিউ জেনারেট করছে, দেখেন কি পরিমাণ স্পেন্ড এখানে টাকায় দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখানে টাকায় দাও, আমরা এটাতে আসলে এটা যেটা করতে পারি এটাকে আমরা অন্য কারেন্সিতে দিতে পারি। যখন আমরা অ্যাড ক্যাম্পেইনের কাজ করব হাতে কলমে, তখন আমরা কি করবো, এটা কারেন্সিটা চেঞ্জ করে দেবো, কারণ এখন আপনার টাকায় দেয় এটাতে আসলে মানে ডিফল্ট ভাবে দিয়ে রাখছে, ঠিক আছে। এটাকে আমরা ডলারে নিয়ে যাবো, কারণ আমরা অলওয়েজ যখন ক্যাম্পেইন করবো তখন আমরা ডলারে ক্যাম্পেইন করবো, টাকা এই অঙ্কে কখনো ক্যাম্পেইন করবো না, কারণ আমাদের ক্লায়েন্ট তো সব বাইরের ক্লায়েন্ট, তারা কি আর টাকা বলে, তারা বলে ডলার, তাই না, তারা আমাদের টাকায় করে লাভ কি। আচ্ছা, তারপর দেখেন এখানে ইমপ্রেশনের যে ব্যাপারটা সেটা আছে, যে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করার পর কি পরিমাণ এখান থেকে ইমপ্রেশন গেইন করলেন, এটাও কিন্তু আপনার এখান থেকে পরিমাণটা আপনি দেখতে পারেন, এত পার্সেন্ট বা এতগুলা ইমপ্রেশন, সংখ্যাটা বা পার্সেন্টেজ এখান থেকে কি দেখার সুযোগ আছে। আচ্ছা, এরপর যদি খেয়াল করি আমরা, তারপর দেখতে পাচ্ছি এখানে কি লিঙ্ক ক্লিকের একটা ব্যাপার আছে, কতগুলো মানুষ আপনার লিঙ্কটা ক্লিক করেছে। তারপর আপনি যে ভিডিও, যে 3 সেকেন্ড একটা ভিডিওর কথা দেওয়া আছে, দেখেন যে দেখেন নাম্বার অফ টাইমস, এই ডেফিনেশনটা দেখি, যে নাম্বার অফ টাইমস দ্যাট ইউর ভিডিও ওয়াজ প্লেড অ্যাট লিস্ট 3 সেকেন্ড অর ফর নিয়ারলি ইটস টোটাল লেন্থ কত, ইফ ইটস শর্টার দেন 3 সেকেন্ড। খেয়াল করে দেখছেন যে এখানে মনে করেন মনে করেন একটা ভিডিও আপনি পোস্ট করলেন, কথার কথা আপনি 10 সেকেন্ড একটা ভিডিও পোস্ট করলেন, মিনিমাম 3 সেকেন্ড কয়জন দেখছে, আপনি চাইলে এটাও কি ট্র্যাক করতে পারবেন, এটাও কি ট্র্যাক করা পসিবল। হয়তো আপনাদের কাছে এমন ক্যাম্পেইন আসতে পারে যে আপনাদের একটা ভিডিও বা যে কোনো একটা কিছু আপনাকে হচ্ছে আপনার ক্লায়েন্টকে কি করতে হবে, ও আপনাকে টার্গেট দিচ্ছে যে আপনি আপনার ফেসবুকের সাথে ক্যাম্পেইন করে যাতে করে আমার প্রতিটা ভিডিও মিনিমাম মানুষ 3 সেকেন্ডের দেখে, হয়তো এটা ওনার ব্যবসায়িক কোনো গোল, বিজনেস হতে কোনো গোল হতে পারে, এটা ওনার পার্সপেক্টিভে। তখন আপনি যেটা করবেন, ওনাকে অবশ্যই আপনি এই সেলটা দেওয়ার ট্রাই করবেন, চেষ্টা করবেন হচ্ছে ওনার যে প্রতিটা অ্যাড যাতে মিনিমাম এত মানুষ ভিউ করতে পারে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এখান থেকে এই রিপোর্টগুলো, এখানে একটা ব্যাপার আছে, আপনারা যখন কাজ করবেন, যেমন আমার এখানে দেখেন অলরেডি এই বিজনেস ম্যানেজারটা কোনো কাজ হয় নাই দেখে অনেকগুলো জিনিস আনএভেলেবল, দেখেন দিস ফিচার ইজ কি নট অ্যাভেলেবল, এটাও অ্যাভেলেবল না, এটাও অ্যাভেলেবল না, কারণ হচ্ছে আমার এখানে কোনো ক্যাম্পেইন আমি এখান থেকে করি নাই, এটা নতুন একটা আইডি, ঠিক আছে, এখান থেকে কোনো ক্যাম্পেইন করা হয় নাই, যার কারণে হচ্ছে আমার এই ফিচারগুলো এনেবল হয় নাই। যখন আপনি এখান থেকে ক্যাম্পেইন রান করবেন তখন আপনার এখানে অটোমেটিক্যালি অনেকগুলো অপশন কি হয়ে যাবে, চালু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এখানে দেখেন আমরা অ্যাডসে যাই। আচ্ছা, তো মোটামুটি আমরা এখান থেকে একটা জিনিস পাইলাম। আচ্ছা, এখন মোটামুটি আমরা আচ্ছা ক্যাম্পেইন দেখলাম, অ্যাকাউন্ট ওভারভিউ দেখলাম, এটা হচ্ছে আমার অ্যাডস, অর্থাৎ দেখেন অ্যাডস এর মধ্যে খেয়াল করেন এই যে অ্যাড নেম, সেট অ্যাড নেম, তারপর হচ্ছে আপনার দেখেন বিড স্ট্র্যাটেজি, কত টাকা আপনি বিড, দেখেন বিডের কথাটা কি বলা আছে, দ্য ওয়ে দ্যাট ইউ ওয়ান্ট ফেসবুক টু বিড ইন দ্য অকশন, ঠিক আছে, বেসড অন ইউর কস্ট goals and your optimization for ad delivery. This will be displayed as lower cost, cost cap, bid cap, target cost, highest value, or minimum ROAS depending on your cost or ROAS control section. এই জিনিসটা বিড স্ট্র্যাটেজি জিনিসটা আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের যখন আমরা ওই যে ইয়ে নিয়ে কাজ করব, গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব, ঠিক আছে, ওই জায়গায় আমরা এটা নিয়ে বেশি ডিটেল আলোচনা করবো, কারণ ওই জায়গায় হচ্ছে বিডিং এই যে কনসেপ্টটা এটা নিয়ে বেশি হচ্ছে কি হয়, কথা হয়, ঠিক আছে। আমরা এখানে মূলত দেখবো বাজেট, তারপর হচ্ছে আমাদের লাস্ট সিগনিফিকেন্ট এডিট, আমরা কোনো এডিট করেছি কিনা, কয় তারিখে লাস্ট হচ্ছে আমরা এডিট, অনেক সময় এমন হয় তো আপনি কোনো কারণে ক্যাম্পেইনটা হয়তো দিয়েছেন, ক্যাম্পেইনটাকে আপনি এডিট করে চেঞ্জ করে আরেকটা ডেটই হয়তো শিডিউল করেছেন, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু, লাস্ট সিগনিফিকেন্ট এডিটটা আপনি সেখান থেকে কি চাইলে চেক করে দেখতে পারেন। আচ্ছা, রেজাল্ট আছে এখানে যে আপনার ক্যাম্পেইন করার পর রেজাল্টটা কেমন আসলো, এখান থেকে আপনি কি পরিমাণ এই যে একটা অ্যাড ক্যাম্পেইন করলেন সেখান থেকে কি পরিমাণ রিচ পাইলেন, ঠিক আছে, সেখান থেকে কি পরিমাণ ইমপ্রেশন, এখানে আরো আছে, আরো আছে এখানে দেখেন অনেকগুলো আছে, দেখেন কতগুলো, এগুলো প্রতিটা জিনিস আপনাকে এগুলোকে ঘেটে ঘেটে দেখতে হবে, আর কোনটা কি সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে যেটা করতে পারেন, এই যে এখানে মনে করেন আপনার মাউসটা নিয়ে এই জায়গায় রাখলে কিন্তু কি আপনাকে একটা করে কি দেখায়, একটা ইনফরমেশন শো করতেছে, তো এগুলো কিন্তু আপনারা যদি ওয়ান বাই ওয়ান দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার হতে পারে। দেখেন কস্ট পার রেজাল্টটা কি জিনিস, দেখেন এভারেজ কস্ট পার রেজাল্ট ফ্রম ইউর অ্যাডভার্ট, অর্থাৎ প্রতিটা অ্যাড এর ক্ষেত্রে আপনার কি পরিমাণ হচ্ছে আপনার খরচ হচ্ছে এভারেজ, সেটা কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন। আর এগুলো যদি চান যে কেউ ম্যাথমেটিক্যালি বের করতে, আপনারা এটা আসলে তো মানে এখন দেখানোর পসিবল না ম্যাথমেটিক্যালি জিনিস, আপনারা গুগলে সার্চ করবেন যে কস্ট পার রেজাল্ট, ঠিক আছে, এটা কিভাবে এই যে অ্যামাউন্টটা যেটা সার্চ করলে এরকম অনেক ফর্মুলা পাবেন, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, জাস্ট মনে করেন যে কিছু না, গড় করা, আমরা ছোটবেলায় কি করতাম, গড় করতাম না, একটা এরকম কথার কথা আপনার হচ্ছে একটা মনে করেন 5 জন ক্লিক করছে, আমি জাস্ট এক্সাম্পল দিই, $5 একটা অ্যাড আপনি হচ্ছে মনে করেন 5 জন ক্লিক করলো, তাহলে প্রতি গড়ে তাহলে কত ডলার করে আপনার খরচ হলো, $1 করে, মানে প্রতি ক্লিকে আপনার তাহলে $1 করে খরচ হলো, ঠিক আছে। এটা জাস্ট একটা কমন একটা ফর্মুলা বোঝার জন্য। আচ্ছা, তারপর কোয়ালিটি র্যাঙ্কিং, আপনার র্যাঙ্কিং গুলা কি কি অবস্থায় আছে, অ্যাড রেলেভেন্স এটাকে বলে, ঠিক আছে। এগুলো আমরা যখন হচ্ছে এই জিনিসগুলো মূলত যখন যখন হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন গুলো করবেন
আর অ্যাডভান্স লেভেলে যে কিছু ক্যাম্পেইন আছে সেখানে আমাদের আমাদের এই কথাগুলো কাজে লাগবে। তো আমরা শিখে নিলে আমাদের কাজে দিবে। যখন আমরা অ্যাডভান্স ক্যাম্পেইন গুলো দেখাবো তখন আমরা দ্রুত ধরতে পারবো। আমাদের এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং, আপনাদের একজন জিজ্ঞেস করছিলেন যে এঙ্গেজমেন্ট যখন হবে তখন আমি বুঝবো কিভাবে, পোস্ট এঙ্গেজমেন্ট যখন হবে তখন আমি এটা কই থেকে ট্র্যাক করবো। এটা আপনাদের ট্র্যাক করার জন্য এই যে এখান থেকে আপনারা অনেকগুলো অ্যানালিটিক্স পাবেন। এই যে আমার এখানে অ্যানালিটিক্স বন্ধ, যেহেতু আমার কোনো ক্যাম্পেইন করা হয় না। এই যে উপরের দিকে ডান পাশের একদম উপরের দিকে এখানে একটা অ্যানালিটিক্স আছে, ঠিক আছে, ভিউ চার্ট। এই চার্টটা আমার বন্ধ করা। যখন হচ্ছে আপনাদের এখানে আরো অ্যানালিটিক্স থেকে আরো জায়গা আছে, বাট আমার যেহেতু এখানে কোনো ক্যাম্পেইন হয়নি যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। এখানে আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন, মানে অন্যান্য পেজে ঢুকে ঢুকে প্রতিটা পেজে ঢুকে আপনার সিচুয়েশন দেখতে হবে না, একটা পেজ থেকে আপনি কি সবকিছু দেখতে পারবেন। তবে আরো অপশন আছে দেখেন এখানে, এখানে আপনি দেখতে পাচ্ছেন কনভার্সন র্যাঙ্কিং, অ্যামাউন্ট স্পেন্ড, এন্ডস। আপনার এটা কবে শেষ হয়েছে, কোন সময় শেষ হয়েছে সেটা দেখার জন্য কি আপনার এখানে এন্ডস, ঠিক আছে। তো আমরা মোটামুটি দেখলাম আমাদের জাস্ট মাত্র আপনার একটা টুল দেখা শুরু করে, এরকম আরো কি 6-7টার উপরে টুল আছে। আমরা একটু দেখি বাদ বাকি গুলো কি অবস্থা। আচ্ছা, আমরা অ্যাড ম্যানেজার, আমরা অলরেডি অ্যাড ম্যানেজার দেখে ফেললাম। এখন আমরা অডিয়েন্সে যাই। অডিয়েন্স আমরা বিলিং এ যাই। এটা নিয়ে অনেক কনফিউশন হয় অনেকের। আমরা বিলিং এ যাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো খেয়াল করে দেখেন, আমরা ইন্টারফেসটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টের নাম, আমার নাম দেওয়া এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে দেখেন আপনাদের কারেন্ট ব্যালেন্স কত আছে, এরকম ব্যালেন্স এই মুহূর্তে কোনো কিছু নাই, ঠিক আছে। আপনারা প্রত্যেকে যখন দেখবেন তখন আপনারা কি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমরা আমাদের ক্লাসের শেষের দিকে আপনাদেরকে একটু দেখাবো যে আপনাদের আপনাদের মধ্যে যারা অলরেডি অ্যাড ক্যাম্পেইনের কাজ করেন বা করে ফেলছেন, ঠিক আছে, তাদের ইন্টারফেসটা দেখতে কেমন। আপনি যখন খুলবেন তখন এরকমটা দেখবেন। এখন আমি যদি একটা অ্যাড ক্যাম্পেইন করে অ্যাকাউন্ট যদি দেখাই তখন আপনার কি মিল খুঁজে পাবেন না। আপনি দেখবেন আমার এখানে অনেক ইনফরমেশন, ওনার ওখানে নাই। তো আমি দুই রকমটাই দেখাবো। আমাদের এখানে একজন আছে, উনি অলরেডি কাজ করেছেন, ঠিক আছে। তো আমরা যেটা করবো, ওনাকে ডিসকাশন, আমাদের যে আওয়ারটা থাকবে বা মাঝখানে যে আমাদের আওয়ারটা, ওই আওয়ারে হচ্ছে উনি হচ্ছে ওনার স্ক্রিনটা প্লে করবেন। তখন ওখান থেকে আমরা কি আমরা ওনাদের এই যে অ্যাকাউন্টটা ওইটা আমরা একটু ফলো করবো বা দেখবো যে ওনার ওখানে ক্যাম্পেইন করার পরে কি অবস্থা, ক্যাম্পেইন করার আগে ফ্রেশ অ্যাকাউন্ট এটাও দেখেন, ক্যাম্পেইন করার পর কি অবস্থা হবে আমরা ওইটাও দেখবো। ওকে, আচ্ছা, সবাই খেয়াল করে দেখেন লাস্ট 30 দিনে আপনার কি পরিমাণ ট্রানজাকশন হয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে কি চেক করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে ট্রানজাকশন বাই পেজ বাই, তারপর হচ্ছে অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট। আপনি বিভিন্ন ভাবে ফিল্টার করে করে কি আপনি অপশনগুলো কি দেখতে পারবেন। দেখেন কয় তারিখে লাস্ট 30 দিন, লাস্ট 14 দিন, নাকি লাস্ট 7 দিন, এটা দেখতে চান আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি আমার বিলগুলো দেখতে পারেন কত টাকা বিল আসলো। আচ্ছা, এখানে দেখেন যেটা নিয়ে একটা কমেন্ট একটা কথা, সেটা হচ্ছে পেমেন্ট মেথড, কত ভাবে পেমেন্ট করা পসিবল। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথডের জন্য আমরা কয়েকটা ওয়ে আমরা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে আমরা ক্রেডিট কার্ডের যেটা আছে, ক্রেডিট কার্ড, বিভিন্ন ব্যাংকের মাস্টার ভিসা ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডের থ্রুতে আমরা এটা পেমেন্ট করতে পারি আমাদের দেশ থেকে, আমাদের ওয়ে আছে। তারপর হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইয়ের মাধ্যমে, কি বলে এটাকে, আমরা যেটাকে বলে প্রিপেড কার্ড আছে, একটা প্রিপেড কার্ড ব্যাংকগুলোতে মাস্টার প্রিপেড কার্ড আছে, ওগুলো অনেকটা এরকম যে আপনি ওইখানে অনেকটা মোবাইলে টাকা রিচার্জ করে কথা বলার মতন। আপনি হয়তো মোবাইলে কথার কথা 100 টাকা রিচার্জ করে কথা বলতেছেন, ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি ওই কার্ডের মধ্যে 100 ডলার বা আপনার যেটা প্রয়োজন ওইটা রিচার্জ করবেন, পরে ওটা ইউজ করবেন, শেষ হয়ে যাবে, দেন আবার ওটা কি ওখান থেকে রিচার্জ করবেন। অনেকগুলো ওয়ে আছে পেমেন্ট মেথড, অনেকগুলো, যেমন অনেকে মাস্টার ভিসা, তারপর হচ্ছে এমএক্স কার্ড আছে, ঠিক আছে, এগুলো অনেকে ব্যবহার করে। তো এগুলো হচ্ছে আপনার কি পেমেন্ট মেথড, আপনি যখন ক্যাম্পেইন করবেন তখন কি আপনার এই জিনিসগুলো হচ্ছে আপনার কাজে লাগে, এগুলো আমাদের দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনি চাইলে আপনি যেটা করতে পারেন যে আপনার ওই যে অনেকের ইয়া কার্ড আছে, কি বলে, আমরা যেটা বললাম মাস্টার কার্ড, ভিসা কার্ড, তারপর আমাদের কি যে ওই যে অন্যান্য যে ক্রেডিট কার্ড গুলো যেগুলি থাকে বিভিন্ন ভার্সন, এখন অনেক ব্যাংকে অনেক রকমের ক্রেডিট কার্ড আছে, ওনারা অফার করে বিভিন্ন, ওগুলা বিভিন্ন ব্যাংকের সাইট গুলো চেক করবেন, ঠিক আছে। ওগুলো দেখলে আপনারা ওখানে পাবেন যে বিভিন্ন ব্যাংকে কোথায় কি অফার দিচ্ছে বা কোন জায়গায় কি ধরনের, এটা ব্যাংকের যে ওয়েবসাইট গুলো সেগুলোতে দিলেও আপনারা এই ধরনের আইডিয়া পাবেন। তবে প্রিপেড কার্ডটার কথা বলবো, একটা প্রিপেড কার্ড আছে অ্যাকুয়া কার্ড, এই কার্ডটা খুবই পপুলার। এটা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একটা কার্ড, আপনারা ওইটা দেখতে পারেন। অথবা হচ্ছে আরেকটা আছে যে আপনার সিটি ব্যাংকের কার্ড আছে এরকম প্রিপেড কার্ড, এরকম আরো অনেকগুলো ব্যাংকের এরকম কার্ড আছে,
ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিপেড কার্ড। এই কার্ডটা নেওয়ার জন্য আপনার যে এলিজিবিলিটি থাকতে হবে, মানে আপনার যে কিছু যে জিনিসগুলো থাকতে হবে তার মধ্যে একটা জিনিস হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই কি থাকবে, আপনার পাসপোর্ট থাকতে হবে। ঠিক আছে, আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে কি হবে, আপনি ওইখানে করতে পারবেন না, কারণ যতবার আপনি কার্ডে করবেন আপনাকে কি করবে, ডলার এন্ডোর্সমেন্টের একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমরা ডলার এন্ডোর্স করে কি, যারা দেশের বাইরে যায় তারা এগুলো জানে যে ডলার এন্ডোর্স করে দেশের বাইরে যাইতে হয়। ঠিক আছে, ঠিক তেমনি আপনার ওই কার্ডটা বারবার হচ্ছে করতে হবে। আর ওই কার্ডের একটা ফ্যাসিলিটি হচ্ছে, ওই কার্ডগুলোতে ওই যে ব্যাংকগুলোর নাম বললাম, আরো অনেক ব্যাংক আছে ওদের এরকম কার্ড আছে। এই কার্ডগুলোর ফ্যাসিলিটি হলো ওই কার্ডগুলোর থ্রুতে আপনারা অনায়াসে অনায়াসে আপনারা হচ্ছে ক্যাম্পেইন করতে পারবেন, এবং ওই কার্ডগুলোকে বিভিন্নভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। সেটা কেমন, হয়তো আপনি ডলার ওখানে ঢুকাইছেন ওটার ভিতরে রিচার্জ করে, ঠিক আছে, ওইখানে ওইটা ডুয়েল কারেন্সি হবে। অর্থাৎ যেই কোন ধরনের, অনেকে এটা প্রশ্ন করে, আচ্ছা আমার একটা ইয়ে আছে, ভিসা ডেবিট কার্ড আছে, এখন আমি কি কি করতে পারি এটাতে, কি বলে এটাকে, পেইড প্রমোশন করতে পারবো কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। তো তাদের ক্ষেত্রে এটা কথা যে এখানে যদি আপনার ডেবিট কার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি এই কাজটা করতে পারবেন না, আপনার এই জন্য অবশ্যই ক্রেডিট কার্ডের প্রয়োজন। তবে ক্রেডিট কার্ড যেহেতু একটু আপনার অনেক শর্ত আছে, একটা ক্রেডিট কার্ড নিতে গেলে অনেক রকমের শর্ত ফুলফিল করতে হয়, যে আপনার এত মান্থলি এত অ্যামাউন্ট হতে হবে, হ্যাঁ, বা আপনার এত টাকা ডিপোজিট রাখতে হবে, অনেক ঝামেলা। তো এর চেয়ে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে কোনো ব্যাংক থেকে আপনি হচ্ছে যদি অ্যাকুয়া কার্ড বা যে কোনো প্রিপেড কার্ড, ঠিক আছে, ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড, যদি আপনারা এগুলো চয়েস করেন তাহলে আপনাদের জন্য খুব ভালো। এগুলো ইনফরমেশন জানার জন্য এখন ঘরের বাইরে যাইতে হয় না, ব্যাংকে গিয়ে খোঁজ নেওয়ার কিছু নাই, বাসায় বসে ব্যাংকের নাম্বারে ফোন করে আপনার ডিটেল জানতে পারবেন। ঠিক আছে, এই সময় যেহেতু এখন যে সিচুয়েশন, ঘরের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরে বসেই কি ফোন করে বা ওই যে ওয়েবসাইট আছে ওদের ওয়েবসাইটে ঢুকে আপনি ইনফরমেশন দেখতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের পরবর্তীতে আরো কিছু কথা আমি বলবো কিভাবে কি করা যায়। ওকে, তো আমরা মোটামুটি দেখলাম যে এখান থেকে আপনি কিভাবে বিলিংটা কিভাবে দেখাবেন সেটা। আচ্ছা, এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আরো কিছু জিনিস আছে। আহ একটু বিলিয়াতে যাই, আমাদের অপশনটাতে যাই। আমাদের হচ্ছে যেমন ফর এক্সাম্পল অডিয়েন্স নামে একটা জিনিস আছে, এটা একটু বুঝি। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, স্পিডটা আসতেছে। তার আগে বলে নি, অডিয়েন্সটা হচ্ছে এরকম যে আমরা এতদিন ধরে অডিয়েন্স নিয়ে অনেক কথা বলেছিলাম, যে আমার অডিয়েন্সটা কেমন হবে, কিভাবে আমি অডিয়েন্স সেট করবো। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা অলরেডি এতদিন অনেক ডিসকাস করেছি। আমরা আমাদের যে যে আমাদের বেসিকটা সেটা ক্লিয়ার করার জন্য এখন আমরা দেখবো আমাদের এই যে আমরা যেখান থেকে ক্যাম্পেইন গুলো করবো সেই জায়গায় অডিয়েন্স গুলো কিভাবে সেট করতে হয়, অপশন গুলা কি, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমাদের অলরেডি স্ক্রিনে চলে আসছে, আমরা যদি খেয়াল করি যে তিনটা অপশন আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন, কাস্টম অডিয়েন্স, লুকাল লাইক অডিয়েন্স এবং কি সেভড অডিয়েন্স। এই জিনিসগুলো আপনাদের কি মনে রাখতে হবে, এই জিনিসগুলো কি আপনাদের এই কথাগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকাল লাইক অডিয়েন্স এবং একটা হচ্ছে সেভড অডিয়েন্স। কোনটার কাজ কি সেটা একটু দেখেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কানেক্ট উইথ দ্য পিপল। প্রথম যে কাস্টম অডিয়েন্সটা আমি একটু বলি সেটা হচ্ছে, আমি আগে প্রথমে এটা বলছি তারপর হচ্ছে আপনাদেরকে ডিটেলটা ব্যাখ্যা করছি। দেখেন, connect with the people who have already shown an interest in your business or product with custom audience. You can create an audience from your customer contacts, website traffic or mobile app. আচ্ছা, মজার ব্যাপারটা খেয়াল করেন, আপনি হয়তো আপনার একটা নতুন একটা কাজ পেয়েছেন বা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, ক্লায়েন্ট আপনাকে বললো কি করতে, ওনার হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ায় দিতে, অথবা হচ্ছে ওনার হচ্ছে মোবাইল অ্যাপের ডাউনলোড সংখ্যা বাড়ায় দিতে, অথবা হচ্ছে ওনার পেজের হচ্ছে কি এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট বাড়ায় দিতে। এটা আপনাকে একটা কাজ দিল। তখন আপনাকে, এখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন যে আপনার ক্লায়েন্ট কোন জায়গায়, উনি বললো যে উনি হচ্ছে লস এঞ্জেলসে থাকে, কথার কথা লস এঞ্জেলসে থাকে ইউএসএ, এবং ওই অঞ্চলে হচ্ছে নিত্য প্রমোশন যাচ্ছেন। তো এটা তিন ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে মনে করেন এই ধরনের প্রোডাক্ট, ফিমেল প্রোডাক্ট আর মেল প্রোডাক্ট, এটা উনি বলে সবার জন্য, সবাই ব্যবহার করতে পারবে। তখন আপনি কি করলেন, একটা অডিয়েন্স তৈরি করার চেষ্টা করলেন এবং বয়সের ব্যাপারটা চিন্তা করলেন। আপনি বলে যে এই প্রোডাক্টটা বয়স হচ্ছে মোটামুটি 12 থেকে 30 বা 35, এই বয়সী মানুষজন সেই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে। আপনাকে এই রিকোয়ারমেন্ট গুলো আপনি ওনার কাছ থেকে দেখে ফেললেন, এবং কিছু কিছু জিনিস আপনাকে না জিজ্ঞেস করলেও সমস্যা নেই। আপনি যখন আপনাকে ওনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা দিবে দেখার জন্য বা ওয়েবসাইটে দিবে, আপনি প্রোডাক্ট দেখলেও অনেক সময় বুঝে যাবেন যে এই প্রোডাক্ট আসলে তার কাছে দেওয়ার মতো। তারপর আপনি আপনার কোয়ালিটি অবশ্যই কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে উনি অ্যাকচুয়ালি কি কি চাচ্ছে। তারপরে কি করবেন, ওই অনুযায়ী আপনি কি করবেন, সেখানে আমরা এগুলো দেখবো আমাদের ক্লাসগুলোতে, সামনে আমরা যে ক্লাসগুলো করবো, যে আপনি ফার্স্টে যেটা করবেন আপনার একটা অডিয়েন্স চুজ করবেন। ওখানে আপনি হচ্ছে ওই ওই কোন অঞ্চলের কোন জায়গার সেটা আপনি ফার্স্টে দেখবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেটা কোন বয়সী মানুষের জন্য সেটা দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটা কি, তারা কি মানে এটা কি আপনার জেন্ডারটা কি, এটা কি ফিমেল মেল নাকি সবাই এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবে সেটা আপনি দেখবেন। এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া কি আপনাকে অবশ্যই কি করতে হবে, ফুলফিল করতে হবে। করে আরো কিছু ওয়ে, অনেক কথাবার্তা আছে, মানে যেটা বলতেছি আসলে এটা মনে করেন যে
বুঝতেই পারতেছেন কত ডিপ এই জিনিসটা। যখন করবেন তখন হাতে কলমে দেখবেন। ঠিক আছে? অনেক অনেক অপশন চুজ করে তারপর আপনি কি করতে পারবেন, আপনার জিওগ্রাফিক আপনি কোন কোন অঞ্চলে, ইভেন ক্যালিফোর্নিয়া যেটা বললাম লস এঞ্জেলসের একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট এলাকাতেও চাইলে আপনি প্রমোশন করতে পারবেন। ছোট্ট একটা এলাকাতেও প্রমোশন করা সম্ভব। ওই লস এঞ্জেলসের বড় একটা শহর, বড় একটা জায়গা, ওখানকার নির্দিষ্ট একটা এলাকাতেও চাইলে আপনি কি প্রমোশন করতে পারবেন। তো আপনাকে এই অডিয়েন্স সাইজ যেটাকে আপনাকে কি করতে হবে, আগে থেকে ডিটারমাইন করতে হবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার মাধ্যমে। এটা একটা জিনিস গেল। ওকে, এটা হচ্ছে নিউ, নতুন কোনো মনে করেন কিছু লঞ্চ করা, নতুন কোনো অডিয়েন্সের জন্য কাজ করা, সেটার জন্য হচ্ছে এইরকম ওয়ে। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স করা। আপনার ক্লায়েন্ট যখন যদি বলে যে উনি নতুন একটা প্রোডাক্ট হচ্ছে চাচ্ছেন, কি করতে হবে, নতুন একটা এলাকায় চাচ্ছেন, আগে হয়তো উনি কাজ করতো ডেনভারে, উনি আগে কাজ করতো কথার কথা আপনার নিউ জার্সিতে, এখন চলে গেছে উনি ক্যালিফোর্নিয়াতে, এখন চলে গেছে উনি কথার কথা কোথায়, মেক্সিকোতে চলে গেছে, ওইখানে নিয়ে উনি কাজ করতে চায়। এখন আপনার কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আগে বুঝতে হবে যে ওনার অ্যাকচুয়ালি কাজটা কি। উনি যদি বলে যে আমি এখানে আগে এখানে করতাম, এখন অন্য জায়গায় আমি ক্যাম্পেইন করবো, ঠিক আছে, ওই অনুযায়ী আপনি তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা কমপ্লিটলি নতুন কাস্টম, নতুন একটা কি অডিয়েন্স, তাহলে সেটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। তার মানে আমরা যে জানতে পারলাম নতুন করে যদি আপনি কোনো একটা অডিয়েন্স যদি চুজ করেন সেটাকে বলা হয় কি কাস্টম অডিয়েন্স। এখন আসেন লুকা লাইক অডিয়েন্সটা কি জিনিস সেটা একটু বুঝি। লুকা লাইক অডিয়েন্সটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি আহ, নতুন যে অনেক অনেক পিপল দেখেন, রিচ নিউ পিপল হু আর সিমিলার টু অডিয়েন্স ইউর অলরেডি কেয়ার অ্যাবাউট, অর্থাৎ অনেকটা এরকম যে এই অডিয়েন্স গুলো হচ্ছে এই সিমিলার প্রোডাক্ট, অর্থাৎ আপনি টি শার্ট নিয়ে কাজ করেন, ওরাও হচ্ছে ওই ওই ক্লায়েন্ট গুলো টি শার্ট নিয়ে কাজ করে, সরি ওই যে অডিয়েন্স গুলো, তখন আপনাকে কি করতে হবে, ওইরকম সিমিলার অডিয়েন্স চুজ করে দিতে হবে। আপনি তখন যেটা করবেন তাদের ইন্টারেস্টের জায়গায় টি শার্ট মেনশন করে দিবেন, আরো কিছু জিনিস মেনশন করে দিবেন যে এটা সিমিলার অডিয়েন্স। তো যারা মনে করেন যে ওই প্রোডাক্টের অডিয়েন্স, তখন কি আপনি তাদেরকেও কি আপনার নিজের অডিয়েন্স হিসেবে পাওয়ার সুযোগ আছে। যখন আমরা এগুলো যখন হচ্ছে আমরা কি করবো, টার্গেটিং করবো, আমরা যখন হচ্ছে টার্গেট অডিয়েন্স সেট করবো, তখন আমরা এই জিনিসগুলো দেখবো যে কিভাবে হচ্ছে চাইলে আরেকজনের অডিয়েন্স, মনে করেন সাপোজ কথার কথা আপনার একটা ব্র্যান্ড আছে টি শার্টের, আরেকজনের একটা ব্র্যান্ড আছে টি শার্টের, তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু আরেকজনের ব্র্যান্ডের টি শার্ট এবং আপনার প্রোডাক্ট প্রায় কাছাকাছি, একই প্রোডাক্টই কাছাকাছি সেল করেন, আপনি চাইলে ওনার অডিয়েন্স কিন্তু আপনি টার্গেট করতে পারবেন। এটাও পসিবল। আপনি অনলাইন মার্কেট প্লেসে, সরি আমাদের অনেক সময় অনলাইন মার্কেট প্লেসে এই ধরনের কাজ আসে যে কোনো অডিয়েন্সের মনে করেন কথা কথা লুকালাইক অডিয়েন্স নিয়ে কাজ করা, এটাই বেশি, এই ধরনের এই কাজটা বেশি পাওয়া যায় অনেক ক্ষেত্রে। যে সিমিলার প্রোডাক্টের আমার হচ্ছে উনি অলরেডি হচ্ছে, আমি মার্কেটে নতুন আসছি, আমি হচ্ছে সরি মার্কেট অনেক দিন পুরান, আমি অনেক ভালো কাজ করতাম, হঠাৎ করে নতুন করে একজন এসে উনি ভালো ক্যাম্পেইন করে অনেক ভালো সেল জেনারেট করতেছে, আমার চেয়ে ভালো করতেছে, এখন আমি সেক্ষেত্রে কি করতে পারি, তখন আপনি যেটা করবেন এরকম সিমিলার আর কতগুলো ক্লায়েন্ট এরকম আছে মার্কেটে একটু স্টাডি করবেন, সার্ভে করবেন, ওর একটা পেয়ে যাবে যে এত এত ক্লায়েন্ট গুলো আছে, এদের প্রত্যেকের অডিয়েন্সকে কি করলেন, সিলেক্টিভ কিছু অডিয়েন্সকে আপনি টার্গেট করে নেবেন। এখান থেকেও কি আপনার একটা সেল জেনারেট করা পসিবল। অনেক অনেক স্ট্র্যাটেজি, এগুলো তো আপনাকে যেগুলো বলতেছি এগুলো খুবই ফান্ডামেন্টাল লেভেলের, একদম বেসিক লেভেলে কিছু আপনাকে স্ট্র্যাটেজি কথা বলতেছি। আরো অ্যাডভান্স লেভেলের অনেক কনসেপ্ট আছে, আমরা এগুলো ওয়ান বাই ওয়ান ক্লাসে দেখবো। তারপর দেখতে পাচ্ছি সেভড অডিয়েন্স। এটা কি, আপনার যখন কথার কথা আপনার অলরেডি আপনি একটা ক্যাম্পেইন করে ফেলছেন, মানে আপনার একটা ক্যাম্পেইন অলরেডি ডান, এখন আপনার অডিয়েন্স এটা সেটা তো আপনি অলরেডি সেভ করলেন, মানে আপনার কোন জায়গার অডিয়েন্স, কোথায় আপনার কি ডিটেলটা আপনার অলরেডি আপনার কাছে সেভ করা আছে। ঠিক আছে, এখন আপনার টার্গেট হচ্ছে ওই সেম অডিয়েন্সের উপরে আবার আছে একটা মার্কেটিং করা। আপনার হচ্ছে এখন কথার কথা আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনি গত সপ্তাহে আমার জন্য একটা কাজ করেছেন, এই সপ্তাহে আমাকে ওই সেম ক্লায়েন্টের উপর উনি দেখছি যে ওটাতে খুব ভালো সেল হচ্ছে, মানে ওনার যে ক্লায়েন্ট উনি কাস্টম অডিয়েন্স তৈরি করছিল সেই ক্লায়েন্টের থেকে উনি ভালো সেল পাচ্ছে, তখন উনি চিন্তা করলো ওকে ফাইন, আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটা কি করি, ওই সেম ক্লায়েন্টের উপর আবার একটা প্রমোশন করি, মানে এটাকে রিটার্গেটিং, আমরা রিমার্কেটিং রিটার্গেটিং এই শব্দগুলো কিন্তু কি আমাদের ক্লাসে ডিসকাস করেছিলাম, এটাই হচ্ছে সেটা। সেভড অডিয়েন্সটাকে নিয়ে যদি আপনি হচ্ছে রিটার্গেটিং ও রিমার্কেটিং করেন, তখন আপনি যে রেসপন্স বা রেজাল্টটা পাবেন সেটাই হচ্ছে কি আপনার সেভড অডিয়েন্স থেকে। তাহলে আমরা মোটামুটি তিন রকমের অডিয়েন্স সম্পর্কে জানতে পারলাম। একটা হচ্ছে হলো আমাদের কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে আমার লুকাল লাইক অডিয়েন্স, একটা হচ্ছে আমার কি সেভড অডিয়েন্স। তো তিন রকমের অডিয়েন্স সম্পর্কে আমাদের কি একটা ধারণা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে আমরা আরো কিছু অপশন একটু দেখবো। আচ্ছা, আমরা তারপরে যে আরো কিছু অপশন আছে আমরা সেই অপশনগুলো একটু গো থ্রু করবো এখন। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আরো কিছু অপশন আছে, আমরা একটা অপশন একটু যাওয়ার চেষ্টা করি, আমার একটু লোড নিচ্ছে। বিজনেস ম্যানেজারটা মোটামুটি কম বেশি সবার একটু লোডিং হয়, ঠিক আছে, একটু স্লো পাওয়া যায় আর কি, তো এটা একটু অপেক্ষা করলে চলে আসে। আচ্ছা, আমরা এটা একটু চেক করি। আমরা এখান থেকে যদি ফর এক্সাম্পল এখানে অনেক অপশন আছে, অনেকগুলো অপশন, আসলে সবগুলো অপশন দেখিয়ে শেষ করতে পারবো না, আই গেস।
আমরা কিছু স্পেসিফিক কিছু অপশন দেখি, আপনারা বাকি অপশনগুলো আবার চেক করবেন। এখান থেকে দেখা যাচ্ছে কমার্স ম্যানেজার দেওয়া আছে, বিজনেস সেটিংস দেওয়া আছে, আমরা এটা একটু দেখি এটাতে কি আছে। আচ্ছা, এটা একটা নিউ অপশন, এটার মাধ্যমে আপনি কি করতে পারেন দেখেন, ক্রিয়েট আ কমার্স অ্যাকাউন্ট টু স্টার্ট আ বিল্ডিং আ শপ, শোকেস ইউর হচ্ছে কি কালেকশনস, ক্রিয়েট আ সিমলেস শপিং এক্সপিরিয়েন্স দ্যাটস আ কি ইউনিক অফ ইউর বিজনেস। অর্থাৎ আপনাদের যারা হচ্ছে কথার কথা চাচ্ছেন যে ফেসবুকটা কি হচ্ছে একটা অনলাইন শপ বানায় ফেলতে, ঠিক আছে, আপনারা চাইলে এই ফিচারটা ব্যবহার করতে পারেন। আই এম নট শিওর এই ফিচারটা এখন অ্যাভেল হয়েছে কিনা, আই গেস এই ফিচারটা হয়তো মানে অ্যাভেলেবল হয়ে গেছে এখন। আমি একটা ফেসবুক শপের একটা ইয়ে দেখেছিলাম মাঝখানে রিসেন্টলি, ঠিক আছে, তো আই গেস হচ্ছে ওইটা মনে হচ্ছে আমাদের তাহলে ফিচারটা হয়তো অ্যাক্টিভেট হচ্ছে, আপনার বাসায় একটু ট্রাই করে দেখবেন এটা অলরেডি অ্যাক্টিভ হয়েছে কিনা, ঠিক আছে। আমি আমার এর আগেটা দেখিনি, আমারটা মনে আপডেট হয়েছে রিসেন্টলি, আমার ইয়েতে আমি রিসেন্টলি এটা আগে দেখিনি, এটা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু দেখি আর কি কি অপশন আছে এখানে। ব্র্যান্ড সেফটি একটু দেখি, যেটা নিয়ে অনেকে একটু কোয়ারি করে যে এটা আসলে কি। আচ্ছা, এখানে মোটামুটি ব্র্যান্ড সেফটি নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, ঠিক আছে। আপনারা দেখেন যে লার্ন অ্যাবাউট ইউর ব্র্যান্ড সেফটি কন্ট্রোল, আপনি এটা থ্রোতে আপনার মানে একটা ব্র্যান্ড রিলেটেড যে আপনার যে বিষয়গুলো আছে দেখেন, আপনার হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, আমরা এই জিনিসটা অলরেডি দেখেছি আই গেস, কমিউনিটি স্ট্যান্ডার্ড, তারপর পার্টনার মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, ঠিক আছে, আপনারা এই জিনিসগুলো একটু অলরেডি জানেন, দেখেন, ঠিক আছে, দেখেছেন অলরেডি, তো এই কথাগুলো এখানে বলেছে আর কি, আলোচনাগুলো করেছে। ইনভেন্টরি ফিল্টার, কিছু ফিচার্স আছে। আচ্ছা, আমি আপাতত আপনাদেরকে যেটা কাজ দিব এখন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে এই business.facebook.com আপনারা এই জায়গায় প্রত্যেকে ঢুকবেন, ঠিক আছে। আপনার টাস্কটা হচ্ছে আপনার প্রত্যেকখানে ঢুকবেন, তখন ঢোকার পর এটা ক্রিয়েট করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিজনেস ম্যানেজার যখন আপনাদের ক্রিয়েট হয়ে যাবে, তারপর আপনারা যেটা করবেন প্রত্যেকে যে অপশনগুলো আমি দেখালাম, ঠিক আছে, আপনাদের পেজে চলে সেই অপশনগুলো আপনাদের যে পর্যন্ত দেখিয়েছি ওই পর্যন্ত আপনারা প্রত্যেকে একটু গো থ্রু করবেন, ঠিক আছে। ইন বিটুইন টাইম আমি একটা কাজ করি, আমাদের সাথে যিনি কাজ অলরেডি উনি করেছেন, আমি ওনাকে একটু সুযোগ দিচ্ছি। রায়হান ভাই মনে সম্ভবত আমাকে কি যেন টেক্সট করেছিলেন, মেসেজটা পাচ্ছি না। এখানে মনে সম্ভবত, আচ্ছা হ্যাঁ, রায়হান উদ্দিন ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আমি আপনাকে এনেবল করে দিচ্ছি, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার করার আগে আপনি আগে ওইটা অন করে নেন, আপনি যেটা ওই যে বিজনেস ম্যানেজার যেটা, আপনি কি বিজনেস ম্যানেজারটা অন করেন, তাহলে আমরা হচ্ছে দেখতে পারবো যে উনি যেহেতু ক্যাম্পেইন করছে, তো দেখি ওনার কি অবস্থা ওনার বিজনেস ম্যানেজারের। আপনার বিজনেস ম্যানেজার কি ক্রিয়েট করা আছে রায়হান উদ্দিন ভাই? আপনি ওইটা একটু অন করেন, আর বাকিরা যেটা করেন ওনাকে একটু দেখেন কিভাবে কাজ করেছে। রায়হান উদ্দিন ভাই কি আছে নাকি নাই? উনি মনে হয় আমাদের সাথে এখন নাই এই মুহূর্তে, আচ্ছা, উনি ডিসকানেক্টেড হয়ে গেছে। ও আচ্ছা, উনি হচ্ছে ওনার এই অ্যাকাউন্টটা দেখাতে চাইছে, উনি রিসেন্টলি ক্যাম্পেইন করছে আর কি, তো উনি বলছিল যে ওটা একটু দেখাবে আমাদেরকে আর কি। আচ্ছা, সমস্যা নেই, উনি আসলে তখন দরকার হলে উনি দেখাবে, প্রবলেম নেই। তো আপনারা যারা আছেন বর্তমানে এই মুহূর্তে তারা যেটা করেন সেটা হচ্ছে প্রত্যেকে আপনাদের ওই যে যে কাজটা দিয়েছি প্রত্যেকে আপনাদের ইয়েটা কমপ্লিট করে নেন, কি বলে যেন এটাকে, বিজনেস অ্যাকাউন্টটা ফার্স্টে ক্রিয়েট করেন, যাদের ক্রিয়েট করা আছে তো ভালো, যাদের নাই তারা একটু ক্রিয়েট করে নেন। আচ্ছা, কি বলেন শুনি। এই আপনি তো ইয়ে করেন নাই, আপনার যে অ্যাকাউন্টটা তো ভেরিফাই করেন নাই, এটাকে ভেরিফাই করে নেন। আপনার অ্যাকাউন্টটা ওই যে যেই আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছেন ওই ইমেল অ্যাড্রেসে ঢুকতে হবে আপনাকে, ওই ইমেল অ্যাড্রেসে ঢুকে আপনাকে ভেরিফাই করতে হবে। যে ইমেলটা আসছে ওই ইমেলটার মধ্যে আপনি ক্লিক করলে তখন হচ্ছে কি হয়, একটা কনফার্মেশন একটা অপশন আসে ইমেলে আর কি। ইমেলটা আপনি ইমেলটা একটু ইয়ে করেন, আপনি এটা বুঝতে পারছি, এটা কয়েকজন আমি এই প্রবলেমটা পাইছি। এটা হচ্ছে হলো আপনার ওই যে যখন আপনি ক্রিয়েট করছেন অ্যাকাউন্টটা, আপনার অ্যাকাউন্ট এখন চালু হয় নাই, আপনি এই স্ক্রিনটা অফ করেন, জুমের স্ক্রিনটা বন্ধ করেন, মানে এই যে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি যেটা করবেন আপনি হচ্ছে চলে যান ইয়েতে, আপনি হচ্ছে আপনার যে ইয়েটা আছে ওই যে ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসে আপনি অ্যাকাউন্টটা খুলছেন, আপনার ইমেল অ্যাড্রেসে চলে গেলে দেখবেন একটা মেইল পাবেন আপনি, ওই মেইলটাতে গিয়ে যদি আপনি কনফার্ম করেন তাহলে আপনার আইডিটা কনফার্ম হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে।
ঠিক আছে, এবং যাদের এরকম হচ্ছে আইডি অ্যাক্টিভ হচ্ছে না, তাদের প্রত্যেকে হলো ইমেল গেছে একটা প্রত্যেকের ইয়েতে, এই যে ইমেল বক্সে, ইনবক্সে চেক করলে আপনারা একটা ইমেল পাবেন। ইমেলটা কনফার্ম করলে আপনার আইডি কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা। ভাইয়া জি জি বলেন, বলেন। আমার ইয়াটা ইমেলটা অ্যাক্টিভ করবো কোত্থেকে? আপনার ইমেল বক্সে ঢুকবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেলে ঢুকে আপনি দেখেন মেইল আসছে একটা। এখন আমাকে স্ক্রিনে দেখাইতে হবে না আপনার ইমেল, আপনি ওইটা ঢুকে ওটা কনফার্ম করে নেন। তারপর যদি প্রবলেম হয় তাহলে আমাকে বললেন, ঠিক আছে? আগে নিজে একটু ইয়েতে মেইলটা ঢুকে আপনি আপনার ওই ইমেলটা কনফার্ম করেন। কনফার্ম করার পরে তারপর আপনার বিসিএস অ্যাকাউন্টে যাই দেখবেন এটা চালু হয়ে গেছে, এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তারপরে যদি সলভ না হয় তখন আমাকে দেখান। ঠিক আছে, একটু আপনি একটু ট্রাই করেন। ইমেল বক্সটা আর আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে না, ইমেলটা আপনি নিজে ঢুকে দেখেন। আচ্ছা ভাই, আমিও তাহলে ওইটা করি, মেবি আমারও। আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন নাকি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই? না, আমার ক্রিয়েটই হয়নি এখনো। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি হচ্ছে ওই যে ইয়েটা অন করেন, স্ক্রিনটা অন করেন, আমি একটু তাহলে আপনাকে দেখাই দিই, বাকিরা এই সুযোগে দেখে নেই। ঠিক আছে। ভাইয়া একটা সিলি কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা ভাইয়া, না এটা মানে বুঝতে পারছি, কিন্তু এটাতে কোনো ডিফারেন্স আছে কিনা সেটার জন্য। এখানে ধরেন বিজনেস ইউজের মধ্যে যখন মানে অ্যাকাউন্টটা করা হয় তখন দুইটা অপশন আসে, যে প্রমোট ইটস ওন গুডস অর সার্ভিস, মানে নিজের সার্ভিসের জন্য, আর প্রমোট সার্ভিস টু আদার্স বিজনেস। এখন দুইটা থেকে দুইটা ইউজ করলে কি কোনো মানে কি মানে আলাদা কোনো বেনিফিটস পাওয়া যাবে এরকম কিছু? না, এটা জাস্ট হচ্ছে কি আপনার এটা সিলেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, ভালো প্রশ্ন করছেন। এটা এর মধ্যে চ্যাটেও আমাকে একজন ইনবক্সে জানাইছিলেন প্রশ্নটা। তো এটা হচ্ছে কি, যেমন সাপোজ আপনি নিজের প্রোডাক্ট প্রমোশন করার জন্য থাকেন, আপনার নিজের ওইটা প্রোডাক্ট। বুঝছি, মানে কি এটার জন্য কি ফেসিলিটি পাওয়া যাবে কোনো? না, এটা তেমন কেউ না, আপনার ইয়ে না, এটা জাস্ট আপনাকে কাস্টমাইজ করা, মানে আপনি হচ্ছে কোন ক্যাটাগরিতে আপনি এটা ইউজ করবেন, জাস্ট ফেসবুককে জানানো। মানে এগুলো- আলাদা কোনো মানে ফেসবুক থেকে আলাদা কোনো ফেসিলিটি আমাকে তো দিবে না? না, আলাদা কোনো ফ্যাসিলিটি না, এটা আমি নিজেও ট্রাই করে দেখেছি, দুইটা ক্ষেত্রে প্রায় একদম কাছে, একদম সেম। সিমিলার না? আচ্ছা একদম আচ্ছা সিমিলার। আচ্ছা, একটু সিলি কোশ্চেন হয়েছে, সরি ভাইয়া। না না, ইটস ওকে, সমস্যা নেই, থ্যাংক ইউ। কে যেন স্ক্রিনটা শেয়ার করার কথা, স্ক্রিনটা শেয়ার করেন তো। ভাইয়া আমার এখানে প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আপনি একটা কাজ করেন, আপনার যেটা প্রবলেম হচ্ছে ওই জায়গাটায়, আপনি ওই যে স্ক্রিনটার মধ্যে ওই সরি স্ক্রিন বলে আপনার ওই যে ফার্স্টে ক্রিয়েটটা করে ইমেলটা কনফার্ম করলে কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, আপনি ট্রাই করেন, নিজে একটু ট্রাই করে দেখেন এই ফাঁকে। ভাইয়া আমি একটু হোয়াটসঅ্যাপে পিকটা দিব, এগুলো যদি আপনি একটু বুঝতেন। ওকে ঠিক আছে, আমাকে তাহলে হোয়াটসঅ্যাপ পিকটা দেন, আমি তাহলে দেখি কি সমস্যা হয়েছে। না দেখলে বুঝতে পারবো না আসলে। আচ্ছা, আপনারা যারা আছেন, বাকিরা আছেন, বাকিরা হচ্ছে কি দেখছেন কারো কোনো প্রবলেম হয়েছে ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে? এরকম কেউ আছেন? আমার ক্রিয়েশনে প্রবলেম নাই, বাট ক্রিয়েশন করার পরে একটা প্রবলেম আছে, ওইটাতে একটু আমি মানে আমার আগের যে একটা পেজ ছিল আমাকে ওইটাই শো করতেছে, আসলে আমি অন্য পেজ কিংবা কিভাবে ইউজ করব এটা বুঝতেছি না। আচ্ছা, আপনি এটা হচ্ছে একটা বাই ডিফল্ট ভাবে আপনার যে পেজটা আপনার আইডি থেকে ক্রিয়েট করছেন, ঠিক আছে, যে হ্যাঁ। পেজটা ক্রিয়েট করা হয়েছে বাই ডিফল্ট ভাবে আপনার যে বিজনেস ম্যানেজার বানালে অটোমেটিক্যালি ওইটাকে হচ্ছে ধরে নেয়। আপনি এটার সাথে এখন যেটা করতে পারবেন, এখানে আরো অনেক পেজ অ্যাড করতে পারবেন, আপনার অন্যান্য পেজ, যা দেখাবো। জি। আমরা ও নেক্সট ক্লাসে আচ্ছা দেখবো যে আচ্ছা কিভাবে পেজ অ্যাড করতে হয়। আচ্ছা, তাহলে ঠিক আছে। জি জি জি, ওইটা প্রত্যেকের ক্ষেত্রে এটা হবে যে বাই ডিফল্ট ভাবে যে পেজটা আছে এটাই দেখাবে সবার ক্ষেত্রে। হ্যাঁ, আমার প্রথম মানে একটা এমন পেজ এসে গেছে, আমি ওইটাতে মানে করতে যাচ্ছি না, বাট আমি চাচ্ছি অন্য একটাতে করতে, হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ, ওইটা সেটাই। সিলেকশন। জি জি। ওইটা যেটা হচ্ছে আপনি যখন আপনি তো এই বিজনেস ম্যানেজারের কাজই তো এটা, একটা দিয়ে আপনি অনেক পেজ মেইনটেইন করতে পারবেন। ঠিক আছে, এটা আচ্ছা সেই সুযোগটা, আপনি এটার মধ্যে কিভাবে পেজ অ্যাড করবেন এগুলো দেখাই দেওয়া হবে আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, যে আপনারা হচ্ছে টুলগুলো দেখতে গেছেন, টুলগুলো দেখে বুঝেন নাই, ওইটা এরকম কিছু আছে? এটা নিয়ে হ্যাঁ ভাই বলেন। জি বলেন, আমরা সবাই শোনার চেষ্টা করছি, বলেন। আচ্ছা ভাইয়া, আপনি একটা কাজ করেন, প্রশ্নটা আপনি আমাকে লিখে দেন এই যে ইয়েতে চ্যাটে, আমি মনে হয় আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না কোনো কারণে। এখন হচ্ছে? হ্যাঁ মানে মাঝখানে মাঝখানে থাকে না আর কি। জি ভাই বলেন এখন এবার। বুঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, জি বলেন। হ্যালো জি জি আমি শুনতে পাচ্ছি, বলেন। ভাই, এখন কি বুঝা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যে বিজনেস পেজটা ক্রিয়েট করব, বিজনেস ম্যানেজার, হ্যাঁ বিজনেস এটাতে পেজ না, আমরা বিজনেস পেজ না, একটু কারেকশন করি, আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন, বিজনেস পেজ তো ক্রিয়েট করছেন, এবার বলেন। হ্যাঁ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করব, জি এটাতে অ্যাকচুয়ালি আমার স্পেসিফিক বেনিফিটটা কি, এটা কি জন্য আমার ক্রিয়েট করা হবে?
এটা তো আসলে আমরা পুরো ক্লাস জুড়ে আলোচনা করেছি। তো না আপনার করছেন, আমি ওই যে প্রথম দিকে আপনার সাউন্ড ইয়া হয়েছিল যে আচ্ছা হ্যাঁ, আমি এটার আপনার জন্য জন্য একটু মিসিং জি আমি আপনার জন্য একটু সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে এটার মাধ্যমে আপনি নরমালি কি হয় আমি আপনাকে খুব ইজিলি জিনিসটা বুঝাই সংক্ষেপে যে আপনার হয়তো অনেকগুলো পেজ এখন কাজ করতে হবে এট আ টাইমে। মনে করেন কথার কথা আপনি আরো 4-5টা ক্লায়েন্টের পেয়েছেন, কি বলে এটাকে 4-5টা আচ্ছা ক্লায়েন্টের আপনি কাজ পেয়েছেন। এখন আপনি প্রতিটা পেজে ঢুকে ঢুকে তো আপনি প্রতিটা কাজ করা সম্ভব না। তখন এই জন্য ফেসবুক থেকে আচ্ছা যে সিস্টেমটা দিয়েছে যে আপনি চাইলে ওই সবগুলা পেজকে আপনি একসাথে একটা প্ল্যাটফর্মে এনে একটা জায়গায় এনে কানেক্ট করে সবগুলাতে কাজ করতে পারবেন। এটা একটা গেল। তারপর হচ্ছে আপনার তো 5টা ক্লায়েন্টের 5টা ক্যাম্পেইন করতে হবে। এই যেমন ফেসবুকে যেটা যেটা আমরা টিপিক্যালি সবাই বলি যে বুস্ট করা, বা টেকনিক্যালি আমরা যদি বলি যেটাকে বলা যায় কি পেইড প্রমোশন করা। এই পেইড প্রমোশন করতে গেলে কি হয়, এখন আপনাকে প্রতিটা আইডির জন্য আলাদা করে কাজ করবেন, এটা তো মনে করেন মেনটেন করা ইম্পসিবল। তখন কি করতে হয়, এই সবগুলা ক্যাম্পেইন আপনি চাইলে একটা জায়গায় এনে করতে পারেন। এই জন্য আছে বিজনেস ম্যানেজার আমরা বানাই। আরো অনেক কারণ আছে, যেমন হচ্ছে আপনি হচ্ছে কথার কথা একসাথে মনে করেন এতগুলো অ্যাকাউন্টে কাজ করতেছেন, কোথায় কি পরিমাণ বিলিংটা হলো, কোথায় কি পরিমাণ বাজেট লাগলো, কোথায় কতটুকু টাকা খরচ হলো, ওইটার হিসাব নিকাশটাও কিন্তু এই বিজনেস ম্যানেজারে ড্যাশবোর্ডের মাধ্যমে দেখা যায়। ঠিক আছে? আপনি যদি কোনো অংশ মিস করে থাকেন ওই লাইভটা দেখে নিন, অথবা হচ্ছে ওই যে পরবর্তীতে ইউটিউবে এই লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে ক্লাস রেকর্ডগুলো, ওগুলো তখন ওখান থেকে দেখলে ইনশাআল্লাহ ইকেস কভার করতে পারবেন। ঠিক আছে? যতটুকু দেখছেন আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ধরতে পারছেন অনেক কিছু। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো এরকম প্রবলেম হয়েছে? যে আমি তো এটা অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে শুনলাম, আপনাদের হচ্ছে ওই যে ভাইয়া, ভিতরে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আমাদের বিজনেস পেজ ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টে যে অপশন গুলো আছে, পেজেস, অ্যাড অ্যাকাউন্টস, তারপর লাইন অফ বিজনেস, এই তিনটা জিনিস একটু মানে যদি বলতেন আর কি। ওগুলা ওগুলা আমি এখন দেখাইনি, ওগুলা আমি এখন পর্যন্ত আলোচনাই করিনি। আমি হচ্ছে পেজ এই যে বিজনেস যে ম্যানেজারটা যেটা, ঠিক আছে, এটার মধ্যে কি কি অপশন আছে, টুলগুলো আছে, আমরা টুলগুলো দেখিয়েছি, ওইটা আমরা দেখি নাই। ঠিক আছে? টুলগুলো নিয়ে আমরা মূলত ওখানে দেখেছি যে কোন টুলের কি কি ব্যবহার। আপনি আজকে বাসায় যেটা করবেন, আপনি ওখানে ঢুকে ঢুকে প্রতিটা প্রেস করে করে দেখবেন যে কোথায় কি আছে। ঠিক আছে? আপনার কাছে এই পুরো বিজনেস ম্যানেজারে অনেক টুল আছে, প্রতিটা ক্লিক করে করে দেখবেন ওটার ভিতরে কি আছে, ওটা দেখতে কেমন, ওটার মিনিং গুলা কি। আপনি ওটার উপরে যখন হচ্ছে মাউসটা রাখবেন, দেখবেন হচ্ছে ওখানে ওটা এক্সপ্লেন করতেছে। কোনো কিছু যদি না বুঝেন ওটা কপি করে গুগলে দিয়ে সার্চ করবেন, তাহলে দেখবেন পেয়ে যাবেন, অনেক ইনফরমেশন পাবেন। এটা একটা আজকে বাসায় নিজে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, দেখলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ওই যে আপনি যেটা জিজ্ঞেস করছেন ওগুলো আমি এখনো দেখাইনি। আচ্ছা, আমি একটু থ্যাংক ইউ। জি, আমাকে কি যেন হোয়াটসঅ্যাপে কি যেন কি দেওয়ার কথা, উনি কি কি দিছেন? মনে হয় দেননি। আচ্ছা, উনি দিবেন, সমস্যা নাই। জি ভাইয়া, আমি পিক করে দিয়েছি। এগুলা দিয়েছেন? কোথায় দিয়েছেন? জি ভাইয়া, হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়েছেন? গ্রুপে। ও জি আচ্ছা, ভাইয়া। আমি একটু তাহলে দেখছি তাহলে। ওকে, আপনি যেটা করেছেন, আপনার যেটা দিয়েছেন ফার্স্টে আপনি বিজনেস নেম, অ্যাকাউন্ট নেম এগুলা দিয়েছেন, আপনার নিজের নেম দিয়েছেন, তারপর হচ্ছে বিজনেস মেইলটা দিয়েছেন। আচ্ছা, তারপরের পেজে কি সমস্যা? an error occurred fail আচ্ছা, এইটা যেটা বুঝছেন আপনার এখানে, মানে এখানে আপনার ইনফরমেশন নাই যে আপনার প্রতিটা ঘর আপনাকে পূরণ করে দিতে হবে। আর আপনি যে এই যে ইউআরএল অ্যাড্রেসটা দিচ্ছেন না, যে আপনার পেজের ইউআরএল যেটা, এটাকে মানে কাটসাট করে ওই যে পাশের যে আরো যে অংশগুলো আছে না ওগুলো বাদ দিয়ে শুধু যে আপনার পেজের যে ইয়াটা, আইডিটা, মানে সরি পেজের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে দিতে পারেন, দিয়ে চেক করতে পারেন আপনার হয় কিনা। ঠিক আছে? এটা দিয়ে ট্রাই করতে পারেন। আপনি এখানে পুরো লিঙ্ক আমি দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা লিঙ্ক দিয়েছেন আপনি, facebook.com/ আপনার মেকআপের নাম দিয়ে, মানে মেকআপের যে পেজটা সেটা দিয়ে পরে উনি বিডি পর্যন্ত দিলেই হয়ে যাবে মনে হয়। এই আর কি, মানে ওই হ্যাঁ বিডি পর্যন্ত দিলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছেন। আপনার যে পরে যে ইউআরএল গুলো আছে না, এগুলি হচ্ছে কি হয়েছে, আপনার ওই যে বিজনেস যে আপনার ম্যানেজার যেটা, এটা হয়তো ধরে নিছে যেটা হয়তো কোনো ইউআরএল না। ঠিক আছে? এগুলো রেফারেল। আপনি যখন কোনো কিছু রেফার করবেন, সাপোজ আপনি, আমরা কি করি, শেয়ার করি না, নর্মাল ইউআরএল থাকে কিরকম, এই যে মনে একটা শর্ট করে বিডি পর্যন্ত থাকবে ওনার ক্ষেত্রে। ঠিক আছে? এটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাচ্ছেন। আর যখন কি হয়, আপনি কথার কথা যখন হচ্ছে কাউকে কোনো কিছু শেয়ার করবেন, যেমন আমি যখন হচ্ছে অনেক সময় যে জুমের লিঙ্ক শেয়ার করি, আপনি দেখবেন আইডির পরে বিশাল বড় একটা কি থাকে, অনেক মনে করেন যে অনেক কিছু থাকে, র্যান্ডমলি অনেক কিছু চলে আসে। বাট আপনি যখন কাউকে পত্রিকার কোনো লিঙ্ক দিবেন, কথার কথা বিভিন্ন পেপারে, নিউজে দেখবেন লিঙ্কটা ছোট, বাট এটার সাথে আরো অনেক কি রেফারেল লিঙ্ক চলে আসে। তো আমরা যেটা করব, এই জিনিসগুলো একটু কি করবো, মুছে তারপর আমরা যদি দিই তাহলে আই গেস হয়ে যাবে। এখানে তো যে কোনো এই আপনার যে কোনো ওয়েবসাইটই দেয়া যায়, মানে কি এটা তো আর তেমন কোনো ক্যাম্পেইন হচ্ছে না, এটা তো জাস্ট এমনিতে শো করা, তাই জি না? জি জি, দেওয়ার জন্য যে এটা আপনি একটা ইউআরএল, ভ্যালিড একটা ইউআরএল দিলেই হয়, জাস্ট সেটাই, বোঝানোর আমি তো জন্য। facebook.com দিয়েই করে ফেলছি এই জন্য। তো তাহলে খুব ভালো করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কোনো মানে বিষয় না। এখন সবার তো আর ওয়েবসাইট থাকবে না, তাই না? এটা জাস্ট হচ্ছে নরমালি স্বাভাবিক। আপনি কোনো কিছু যখন একটা অ্যাকাউন্ট সাইন আপ করবেন, কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে চায়, দ্যাটস ইট। এটা একটা ওয়ান কাইন্ড অফ দ্যাট। ম্যাক্সিমাম সময় যারা মনে করেন এই বিজনেস এই এটা করে, ফেসবুকটা খোলে,
বিজনেস যে ম্যানেজার যেটা অনেকেই এরকম ইয়ে দিয়ে দেয়, এটা প্রথম দিকে তেমন একটা কি কোনো প্রবলেম ক্রিয়েট করে না, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। এটা দেওয়ার জন্য দেওয়া, একটা ইনফরমেশন ওখানে দিতে হয়, দ্যাটস ইট। এগুলো যখন কি, এটা আমি আপনাদেরকে বলি যারা ওয়েব এর কাজ করেন তারা হয়তো জানেন যে আপনার হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ডে যখন থাকে, ওই একটা নির্দিষ্ট ইনফরমেশন ছাড়া আমরা যদি হচ্ছে ব্যাক এন্ডে কাজ করি, ওইখানে আমার একটা অপশন দেওয়া থাকে যে এখানে একটা ইউআরএল থাকতে হবে, যে কোনো মূল্যে হোক। ইউআরএল এর জায়গায় অন্য কিছু থাকলে তখন আপনাকে কি শো করে, এটা ইরর। আবার দেখবেন কিছু জায়গায় নিউমেরিক্যাল দেওয়া থাকে, যেমন নাম্বার দিতে হয়, ফোন নাম্বারের জায়গায় আপনি যদি কোনো একটা নাম লেখেন দেখবেন ওটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। এটা যারা হচ্ছে ওয়েব কোডিং করে তারা এই জিনিসগুলো কি রেস্ট্রিক্ট করে রেখে দেয়। এই জন্য একটা ইউআরএল দিলে তখন এটা ভাবে ওই কম্পিউটারের যে কমান্ডটা, যে এটা একটা ইউআরএল অ্যাকসেপ্ট হয়েছে, তখন কি হয় আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লজিকটা কিভাবে হয় সেটা আমি আপনাকে মানে কোডিং এর সেন্স থেকে বুঝালাম আর কি, যাতে করে আপনাদের ক্লিয়ার বুঝতে পারেন যে ঘটনাটা কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদের একটা কাজ করি, আপনাদের মোটামুটি সবাই এটা করছেন, টুলগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? টুলগুলো দেখছেন সবাই? ভাই আমি একটু আমার স্ক্রিনে শেয়ার করব। জি ভাই, আবুল হোসেন ভাই শেয়ার করেন। আপনি যেটা দেখাবেন ওইটা এনে তারপর শেয়ার করেন প্লিজ। জি, এই যে আমার এখানে এই জিনিসটা কি জানা আসছে, ইউ ক্যান নট ইউজ পোস্ট অনলাইন শপ টু রান অ্যাডস, এটা বুঝতেছি না। আচ্ছা আমি একটু দেখতেছি, দাঁড়ান। আচ্ছা, আপনি কি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে তারপর কি হচ্ছে আর কিছু করেছেন? আমি একটা পেজ অ্যাড করছিলাম ওখানে। আচ্ছা, হয়তো পেজ অ্যাড করতে গেছেন, হয়তো এই জন্য কোনো প্রবলেম হয়তো এখানে শো করতেছে, ঠিক আছে। আমরা তো পেজ অ্যাডটা এখন পর্যন্ত দেখিনি, তবে নর্মালি যেটা হয় যে এখানে হচ্ছে কোনো অনলাইন শপ দেখেন, ইউ কান্ট অ্যাড। আচ্ছা, আপনি অন্য একটা পেজ অ্যাড করে দেখেন তো, আপনার যদি অন্য কোনো পেজ থাকে অন্য একটা পেজ অ্যাড করে দেখেন, এটা বাসাটা ট্রাই করবেন। এটা অনেক সময় কি হয়, কিছু কিছু পেজ অ্যাড করতে প্রবলেম করে, তখন আরেকটা পেজ দিয়ে অ্যাড করে দেখবেন হয় কিনা, আর যদি না হয় তখন আমরা অল্টারনেট একটা সলিউশন বের করবো, ঠিক আছে। এটা নর্মালি এটা এই প্রবলেম হওয়ার কথা না, বাট এটা এই পেজ কি কখনো ব্যান হয়েছিল আপনার, বা কোনো সমস্যা হয়েছিল এই পেজে? না না, তাহলে তো এই ধরনের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটা পেজ অ্যাড করে পরে দেখেন তো কোনো প্রবলেম হয় কিনা, ঠিক আছে, আমার তখন জানাই। আচ্ছা, এরকম অনেক আপনার ইমেলটা কি ভেরিফাই করছিলেন? হ্যাঁ ইমেল ভেরিফাই করছিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আপনার প্রবলেমটা মাথায় রাখলাম। ওকে, আমি এটা আপনি একটু আচ্ছা ভাই, কমার্স ম্যানেজারের যে টুলটা আছে এখানে দুইটা অপশন আছে, তো প্রথম যে অপশনটা ওটাতে আচ্ছা, যিনি যেটা বলছেন ওটা আমাকে একটু কাইন্ডলি দেখান স্ক্রিনে। এটা অনেক টুল তো, এবার তো আসলে মনে নাই, আপনি একটু স্ক্রিনটা দেখান। আচ্ছা, কমার্স ম্যানেজারের কথা বলতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে দেখেন যে এই যে খেয়াল করেন যে সেট আপ অন কমার্স ম্যানেজার। আচ্ছা ওকে, এখানে ভাই এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছে রুটিনে, মানে এই টুলসটা আর এখানে যে এরপরে যে টুলসটা আছে। আচ্ছা, কমার্স ম্যানেজারটা কি কাজ করে আপনার? দেখেন তো। ও আচ্ছা, ওকে ওকে, জি জি জি, এটা হচ্ছে কি, এটা আমরা দেখবো এই জিনিসগুলো কি, আমি আপনাদেরকে একটু বলি। এটা হচ্ছে আপনার যে হলো মনে করেন বিভিন্ন ই কমার্স সাইট আছে না, এটা 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 এখানে এটা বেসিক্যালি আপনার ওই কাজটা আপনার ই কমার্স সাইটের যে কোনো একটা সাইটের সাথে আপনি কি করতে পারেন, ইন্টিগ্রেট করতে পারেন এটার সাহায্যে। অর্থাৎ ওইখানে যে প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে, ওইটা আপনার বিজনেসের যে পেজটা সেখানে হচ্ছে এটা, ওই যে দেখবেন অনেক পেজে ঢুকলে এরকম প্রোডাক্টের এরকম স্লাইড থাকে, শপ নাও থাকে, অপশন গুলো থাকে, এরকম একটু এস্টাবলিশ কোনো পেজে ঢুকলে আপনি এরকম গুলো পাবেন। আপনি এখান থেকে ইন্টিগ্রেট করলে সরাসরি কি হয়ে যাবে, এটা ওটার সাথে হচ্ছে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন সেট আপ ইউজিং এ পার্টনার প্ল্যাটফর্ম, এই দেখেন দেখা আছে। আপনি অনেকে দেখেন এখানে খেয়াল করেন, আমরা বেসিক্যালি যেটা ইউজ করি বেশি শপিফাই, যেটা শপিফাই, হ্যাঁ এটা বেশি ইউজ হয়, ওগুলা খুব একটা প্রচলিত না আর কি, ঠিক আছে। শপিফাইটা বেশি ইউজ হয়, অনেকগুলা ব্যবহার করে, ঠিক আছে। আরেকটা কথা একটু বলে রাখি, আর এখানে যেটা আছে, জি বলেন। এখানে প্রায় মানে ব্যাংক অ্যাকাউন্ট, রুটিং নাম্বার, ট্যাক্স, মানে অনেক কিছু লাগতেছে এখানে। এটা কি মানে পার্সোনালি ইউজ করার জন্য? না না না, এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, এটা হচ্ছে কথার কথা, আপনি যখন এখানে একটা ইয়ে করবেন, একটা কমার্স অ্যাকাউন্ট ম্যানেজার যখন অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, তখন আপনার অবশ্যই কি একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই সার্ভিসটা যেটা কমার্স ম্যানেজার, এটা মনে হয় আমাদের দেশের জন্য অ্যাভেলেবেল না সম্ভবত, যেহেতু ইউএস ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছি, আমি এটা এখন পর্যন্ত কোনো ব্যবহার করিনি, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের দেশের জন্য অ্যাভেলেবেল না, কারণ ফেসবুকে যে অনেক ফিচার আছে, অনেক ফিচার কিন্তু আমরা ব্যবহার করতে পারি না,
যেমন ফেসবুক মানি একটা একটা অপশন আছে, ঠিক আছে, যে মেসেঞ্জারের থ্রুতে কি করা যায়, মানি ট্রান্সফার করা যায়। এটা কিন্তু হচ্ছে অনেক আমাদের দেশে এটা অ্যাভেলেবেল না, আমাদের দেশে এত আমরা কি ফ্যাসিলিটি পাই না। অনেক ফ্যাসিলিটি আছে ফেসবুকে যেটা এখন আমাদের কাছে কি হয় না, অ্যাভেলেবেল হয়নি। অনেকে এগুলো এক্সপেরিমেন্টাল থ্রোতে দেয়, আবার কিছু নির্দিষ্ট রিজিয়নের জন্য অ্যাপ্লাই করে। দেখছেন ইউএস ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছে, কই এখানে তো নর্মাল ইন জেনারেল ব্যাংকের কথা বলে নাই, দেখছেন খেয়াল করছেন? হ্যাঁ 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 জি এই আর কি। তবে আপনি এটা একটু ট্রাই করে দেখেন, আমি এটা কখনো ট্রাই করি, কারণ আমি যতটুকু জানি এটা আমাদের দেশে অ্যাভেলেবেল নাই সার্ভিসটা। তারপর যদি আচ্ছা হয়, যদি ভাবে কোনোভাবে যদি অ্যাক্সেস থাকে আমাকে জানায়, তাহলে দেখবো কি ঠিক করা যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আপনারা এবার যেটা করেন প্রত্যেকে হচ্ছে ক্লিয়ার করে বলতে পারতেছি না। কেন বলতে পারতেছেন না? আপনি ক্লাসে ছিলেন না? এটা তো গত ক্লাসে আলোচনা করি। এটা করলে তো হবে না, কারণ হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। আচ্ছা, পুরনোদের মধ্যে যে আছেন উনি বলেন, যে কোনো একজন বলেন ভ্যানিটি মেট্রিক কি জিনিস, বলেন, উর্মি আপু বলেন। জি ম্যাম, ভ্যানিটি মেট্রিক হচ্ছে আপনার এই যে ফেসবুক পেজটা, মানে আমি আমার বিজনেসটা কন্টিনিউ করার জন্য যে মেট্রিক গুলো আমাকে অবলম্বন করতে হবে, যে কাজগুলো না করলে আমি আমার পেজটিকে নিয়ে যেতে পারবো সামনের দিকে। যেমন আমি যদি র্যান্ডমলি ফলো ফলোয়ার্স করি, কিন্তু কেউই আমার কন্টেন্টের সাথে মানে আমার বিজনেস রিলেটেড না, তাহলে ওই ক্ষেত্রে আমার মানে লাভ হবে না। মানে কিছু রুলস যেগুলো আমরা পালন করতে হবে ভ্যানিটি মেট্রিক্স এর মধ্যে। আরেকটু ক্লিয়ার, আপনি ক্লিয়ার আরো করে বলেন, আরেকটু ক্লিয়ার করে বলেন। এই যে আমি এখানে আপনি স্ক্রিনে একটা ডেফিনেশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে, এইটার আলোকে বলেন। বিজনেসের সাকসেসের জন্য মানে আমাদেরকে যে সরি একটা ভাই এটা হচ্ছে কি হ্যাঁ, গ্রোথ রিলেটেড, আমার যে বিজনেসটা আচ্ছা, আমরা আমরা একজন একজন করে আসি, কারণ ওই যে আপনি কথা বলছেন তারপর ইকো হচ্ছে, ওনারটাও ইকো হচ্ছে, ঠিক আছে। আপনি আলমগীর ভাই আসবেন, উনি বললে তারপর আবার আপনি জয়েন করবেন, ঠিক আছে। আপু আপনি কন্টিনিউ করেন। ভ্যানিটি মেট্রিক্স হচ্ছে একটি নাম্বার ভিত্তিক, যেটা আপনার বিজনেসের সাকসেসের জন্য মানে আমি কতটুকু ক্লায়েন্টদেরকে মানে স্যাটিসফাইড করতে পারবো, যে কতটুকু তা আমি নাম্বারের মাধ্যমে ওদের সামনে শো করাটা। আচ্ছা, আলমগীর ভাই কি যে বলতে চাচ্ছেন দেখি, আপু একটু ইয়ে করেন, ওনারটা শুনিয়ে বলেন। আলমগীর ভাই আপনি এবার হচ্ছে মাইক্রোফোনটা ইয়ে করেন, আনমিউট করে কথা বলেন। আচ্ছা আচ্ছা সরি, এটা হচ্ছে কি ভাই আমার বিজনেস পেজের গ্রোথ রিলেটেড একটা টপিকস, যেটাতে আমরা কিছু ইন্ডিকেটর দেখতে পাই, ক্যাপে ইন্ডিকেটর, রিচ, এঙ্গেজমেন্ট, রিটার্ন ইনভেস্টমেন্ট এবং রিটার্ন এন্ড লয়ালিটি। যেটা হচ্ছে কি যে কোনো পোস্ট আমার কতজন পাবলিকের কাছে পৌঁছালো সেটাকে আমরা এটা রিচ বলতে পারি আর কি, এবং আমার পোস্ট কতজনের কাছে গেল, তার মধ্যে থেকে কতজন লাইক, শেয়ার, এঙ্গেজ করলো, সেটা আমরা এখানে ইয়ে করতে পারি। পাশাপাশি আমার যেটা লিড কনভারসেশন এবং লাইফ টাইম ভ্যালু এবং ডাইরেক্ট সেল ভ্যালু, পাশাপাশি সাপোর্ট কস্ট অফ পার কাস্টমার। জি জি জি, আপনি যেগুলো বলতেছেন ওগুলো হচ্ছে আমার যে সোশ্যাল মিডিয়া যে কেপিআই সেগুলা। আমি আপনাকে জিজ্ঞেস করছি ভ্যানিটি মেট্রিকটা কি, সেটা জানতে চাইছি। সোশ্যাল মিডিয়া কেপিআই গুলো বলবেন না, আপনি এই ভ্যানিটি মেট্রিকটা আমাকে বোঝাবেন। ভ্যানিটি ম্যাট্রিক্স এইটাই তো আমার ইয়াতে আসলে মানে ভ্যানিটি ম্যাট্রিক্স। আপনাদের ইয়ে কোথায় দেখি, দীপ ভাই কোথায়, দীপ ভাই বলেন তো। হ্যালো, কি দীপ ভাই বলেন। আসলে ভ্যানিটি ম্যাট্রিক্স বলতে বোঝানো হচ্ছে আমাদের পেজের মধ্যে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো আছে ওখানে যে নাম্বার গুলো থাকে এগুলোকে বলা হচ্ছে ভ্যানিটি ম্যাট্রিক্স। যেমন নাম্বার অফ লাইকস, নাম্বার অফ শেয়ারস এবং নাম্বার অফ কমেন্টস। যদি ভ্যানিটি ম্যাট্রিক্স এর উপর ফোকাস করে আমরা ডিসিশন নিই তাহলে দেখা যাবে কি আমরা কিছু কিছু ক্ষেত্রে মিসলিড হচ্ছি। ফর এক্সাম্পল, আমাদের পেজে অনেক ধরনের কমেন্ট থাকতে পারে, কিছু থাকবে কনস্ট্রাকটিভ কমেন্ট, কিছু থাকবে নেগেটিভ কমেন্ট। আমাদের শুধু কমেন্টের নাম্বারটা না দেখে দেখা উচিত আমাদের কমেন্ট গুলো কোয়ালিটি সম্পর্কে দেখা উচিত। ফর এক্সাম্পল,
আচ্ছা আমি একটু এর কাছে যাই, আমি একটু জি 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 আমি একটু রিপন ভাইয়ের কাছে যাই। যদি কোনো নেগেটিভ রিভিউ আসে আমাদের ওই প্রোডাক্টকে ইমপ্রুভ করে ক্লায়েন্টকে জানানো উচিত। তো এটাই হলো ভেরিফাই, এবং ভেরিফাই করে আমরা সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা আমি একটু রিপন ভাইয়ের কাছে যাই। রিপন ভাই একটু কাইন্ডলি বলেন তো। জি আপনি এটা একটু এক্সপ্লেইন করেন। এটা হচ্ছে আসলে বলি, এখন বলবো? জি জি হ্যাঁ বলেন, আপনাকে ইয়ে করে দিচ্ছি। জি যে মানে কিছু কিছু বিশেষ মেট্রিক্স বা কিছু বিশেষ ধরেন লাইকস বা মানে লাইকস টাইপের, এবার কতজন লাইক করলো, কতজন ডাউনলোড করলো, কতজন পেজ ভিউ করলো, মানে এমন কিছু ক্রাইটেরিয়া যেগুলোর বেসিসে মানে মানে যেগুলোর বেসিসে ডিসিশন নেওয়া আসলে খুবই রিস্কি। হ্যাঁ, কারণ এগুলোর উপর বেস করে আপনি যদি এগুলোর উপর বেস করে আপনি প্ল্যান করেন, তাহলে বিজনেস প্ল্যানটা খুব একটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কম। কারণ অনেক সময় ম্যানিপুলেট হয়ে এইসব জিনিসগুলো ম্যানিপুলেট করে করা যায়, লাইক বেশি বাড়ানো যায়। তো ওইসব কারণে আমি ওইসবের উপর বেস করে ওই কোয়ান্টিটি বা ওই ডেমোগ্রাফিক ডেটাগুলোর উপর বেস করে আমি ওই ডিসিশন মেকটা করলে, বা পেজের জন্য প্রমোশন অ্যাড বা প্রমোশনাল কোনো মানে আইটেম যদি আমি লঞ্চ করি, তো এটা খুব রিস্কি হবে আর কি। হ্যাঁ, কারণ ওগুলো থেকে আপনার সেল জেনারেট সেই অনুপাতে সেল জেনারেট হবে না, যেভাবে মানে যে কোয়ান্টিটি দেখে যেরকম মনে হয় ওইটা ওই রেশিওতে সেল জেনারেট হবে না। কারণ ওখানে অনেক ফেক বা অনেক ইরিলেভেন্ট অনেক লাইকস, পেজ ভিউ এগুলো অ্যাড হয়ে যায়। তো মেইনলি ওগুলোই ভ্যানিটি মেট্রিক্স এর। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা আরেকজন একটু হ্যান্ড রেজ করেছেন এই মাত্র, সাগর বড়ুয়া ভাই, আপনি কিছু বলবেন? প্রবলেমের কারণে জয়েন করতে পারছিলাম না। তো আমার একটু যেটা অ্যাক্টিভিটি সেগুলো মানে বেসিক্যালি আমরা করে থাকি বা করবো, লাইভ মানে লাইভ বলেন, কমেন্টস বলেন, মানে এগুলোর উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট হওয়াটা উচিত না বা পসিবলও না। এমনও হচ্ছে যে আমার লাইফ আছে, প্রচুর কমেন্টও আছে অনেক, বাট ইফেক্টিভ না অ্যাকচুয়ালি। আমার যেটা সেলিং পারপাস দরকার, হ্যাঁ মানে আমি যে সেল পারপাস আমার যে মানে পেজটা আমি অপারেট করছি, দেখা যাচ্ছে আমার প্রচুর পরিমাণে আমার পেজের ভিউয়ার্স আছে, লাইক দিচ্ছে, বাট আমার কোনো প্রোডাক্টের সেল নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে বেসিক্যালি যেটা বোঝানো যায় বা বুঝি যায় লাইক ইফেক্টিভ যতটুকু কাস্টমারের কন্ট্রোল করা যায়, যে আমার কমেন্ট গুলো কতটুকু মানে ক্যাচি হচ্ছে, কতটুকু আই কন্ট্যাক্ট, সেক্ষেত্রে ভ্যানিটি ম্যাট্রিক্স এর মানে যে ব্যাপারটা যে আমরা ফুললি যদি লাইক কমেন্ট বা এগুলোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে কিভাবে কাস্টমার ওরিয়েন্টেড করার এটাই হচ্ছে জি ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি 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 আচ্ছা আমরা মোটামুটি হচ্ছে এটা বুঝতে পারলাম ওনার ইয়ের থেকে। তো আমরা এবার যেটা করবো, আমরা আরেকটা জিনিস দেখবো। আমরা এবার হচ্ছে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আচ্ছা আমরা যেটা দেখেছিলাম, আপনারা যারা আছেন দেখতে পাচ্ছেন যে আমাদের বিজনেস গোল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা একটু দেখতে চাচ্ছি আপনি যখন একটা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি করবেন, ঠিক আছে, এটা আমি যে কোনো একজনকে বলার সুযোগ দিচ্ছি। আমাদের হচ্ছে বলবেন হলো মেহেদী হাসান ভাই। মেহেদী হাসান ভাই, এমডি মেহেদী হাসান ভাই, উনি হচ্ছে এই যে বিজনেস গোল কেন ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি সেট করতে, উনি এটা এক্সপ্লেইন করবেন। শুনতে পাচ্ছেন মেহেদী হাসান ভাই? জি ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকজনকে দেই সুযোগ। আমজাদ চৌধুরী, আমজাদ ভাই মনে আছে বিজনেসের যে আমাদের যে গোলগুলো কেন সেট করা দরকার স্ট্র্যাটেজির জন্য, একটু শেয়ার করেন তো সবার সাথে। আসসালামু আলাইকুম। আমি যেটা মনে করি, মানে আপনি যেটা শর্ট ভাবে যদি আমি বুঝাই, মানে আমার যদি একটা বিজনেসের মানে গোল না থাকে, মানে আমি কোন দিকে যাচ্ছি, আমার একটা অ্যাম্বিশন থাকতে হবে সবকিছু। তো আমার বিজনেসটা মানে আমি যেভাবে নিতে যাচ্ছি, মানে অথবা কোনটা আমার সাবজেক্ট, বিজনেসের সাবজেক্ট, ওই দিক দিয়ে আমাদের মানে কাজের ইয়াটা দিতে হবে।
আর মানে মনে করেন আমরা অনেক সময় দেখা যায় কি মানে এই একটা পেজ মানে অনেকজন চালাই, মানে ওর ইয়াটা থাকে একদিকে, ওই মানে যেগুলা কন্টেন্ট থাকে এগুলা মানে ধরনটা অন্য থাকে। তো আমাদের এই ক্ষেত্রে মনে হয় ওই বিজনেস এই গোলসটা মানে আমরা ওইভাবেই কাজটা করলে আমাদের যে কন্টেন্ট গুলা থাকবে এবং আমাদের বিজনেসের যে এই মানে ধরনটা থাকবে, আমরা ওইটা সেট করে তারপর আমাদের এই মানে মনে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এটা কি মানে জি জি, থ্যাংক ইউ সো মাচ আপনারা এটা শেয়ার করার জন্য। তো আমরা আজকে আমাদের ক্লাস এখানেই অলমোস্ট শেষই বলা যায়, আর দুই এক মিনিট আছে। তো আমরা আজকে আমাদের অলরেডি আমরা আজকে কি কি বিষয় নিয়ে ডিসকাস করলাম, আজকে আমরা জানতে পারলাম কিভাবে হচ্ছে যারা নতুন আছে তাদের জন্য আমি ডিসকাস করেছি ভ্যানিটি মেট্রিক নিয়ে, বিজনেস গোল নিয়ে এবং আমাদের বিভিন্ন রকমের কেপিআই গুলো নিয়ে। এটা জানাটা আমাদের এই জন্য জরুরি কারণ আমরা যদি হচ্ছে এই ক্ষেত্রে যদি ক্লিয়ার হতে পারি যে আমাদের কেপিআই গুলো, তাহলে কি আমাদের হচ্ছে যে কোনো রকমের ক্যাম্পেইন করি আর যেটাই করি না কেন সেখানে কি আমরা লাভবান হতে পারবো। আর প্রতিবার কিন্তু এই কথাগুলোই ঘুরে ফিরে আসবে, প্রত্যেকবার আমাদের কিন্তু এই কথাগুলোই মোটামুটি ঘুরে ফিরে আসবে। তো আমরা চেষ্টা করবো হচ্ছে এই ব্যাপারগুলো একটু রিয়েলাইজ করা এবং বোঝা, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সবাই হচ্ছে এগুলা বাসায় আরো কি করবো, বাসায় আমরা সবাই এগুলো আরো গো থ্রু করবো এবং হচ্ছে আমরা চেষ্টা করবো হচ্ছে এগুলো আরো ক্লিয়ারলি বোঝার জন্য, এবং একটু স্টাডি করলে ইনশাল্লাহ এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আপনারা ওই যে অন করেন তাহলে, ঠিক আছে? লাস্টে তাহলে এটা নিয়ে আমি আজকে তাহলে বিদায় নিয়েছি, ওইটা একটু অন করেন। অন করেন সবাই, আমি আপনাদেরকে আধা মিনিট সময় দিচ্ছি একটু। মাইক্রোফোনটা অফ রাখেন, মাইক্রোফোনের এখন আর কাজ নেই। আচ্ছা, ওকে, এটা নিয়ে নিই। জি, ওকে, ডান, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্লাসে থাকার জন্য। আজকে সবাই মনোযোগ সহকারে ক্লাসে ছিলেন, ঠিক আছে? ইনশাল্লাহ তাহলে আপনাদের সবার সাথে কালকে দেখা হবে, কালকে না সরি শনিবার থেকে, ঠিক আছে? আবার দেখা হবে, আপনাদের শুক্রবার দিন অফ, আপনাদের শনিবার থেকে নেক্সট উইক আমরা ইনশাল্লাহ সবাই আবার অ্যাক্টিভ থাকবো। এবং পাশাপাশি যেই ম্যাটেরিয়ালগুলো যার যে ল্যাকিংস আছে এগুলো এর মধ্যে আপনার ইউটিউবের যে চ্যানেলটা আছে ওইখান থেকে এবং ফেসবুক লাইভ থেকে আপনারা হচ্ছে এগুলো ক্ল্যারিফাইড হয়ে নেবেন, কারণ আমাদের ফেসবুক লাইভটা পরে কি থাকে রেকর্ডের আকারে ওই জায়গায় থেকে যায়। যেই অংশ মিস করেছেন, যেই জায়গায় ছিলেন না, ইউটিউব বলেন ফেসবুক বলেন সবকিছু থেকে আপনারা নিজেদের যে প্রবলেমগুলো সেগুলো কি কভার করে নেবেন। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, কারণ আপনারা প্রত্যেকে যদি এটা ক্লিয়ার হতে পারেন আপনাদের যে আইডিয়া, এবং অনেক আলোচনা কিন্তু আমাদের ছিল যারা আমাদের পরে জয়েন করেছেন, ওখান থেকে আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ, আর কোনো প্রবলেম হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।